আপনি কি ভেবেছেন মিস্টার অভ্র? 4 বছর প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন? এর জন্যই বুঝি আপনার আমার শরীরের ছোঁয়ার এত তাড়া ছিল। তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই আলিশা। তবে এত সহজ না আমাকে ছেড়ে দেওয়া। আমি হলাম আঠার মতো, লাগলে উঠতে চাই না, আর উঠলে চামড়া সহ নিয়ে আসি। দেখি তুমি কি করতে পারো। অভ্র, আকাশের পানে তাকাও। আজও বৃষ্টি ভেজা দিন, সেদিনও বৃষ্টি ভেজা দিন ছিল। এমনই এক ঘন কালো মেঘে ঢাকা দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বুঝতে পারছো তার মানে কি? তার মানে হলো আপনি আমার জীবনে ওই কালো মেঘের মতো। তবে আমি কিন্তু মেঘ, বৃষ্টি ঝড়ের পরে যে রোদ উঠে ঠিক তার মতো। একদম আপনাকে ঝলসে দেবো নিজের উষ্ণতায়। ইউ নো না আমি কি? দ্য গ্রেট আহিয়ানানান অভ্র। সো দেখি তোমার মতো বাতি খরগোশ আমার মতো সিংহের সাথে কি করতে পারে। তবে আপনিও ভুলে যাচ্ছেন আমি কে। আলিশা আঞ্জুম। এতদিন আমার কোমল নরম মানবিকতা দেখেছেন আপনি, এখন থেকে না আমার রণমূর্তি দেখবেন। আর আপনি সিংহ হলে আমি না সিংহী, টক্করের টক্কর হবে। ওই যে প্রবাদের মতো, ইট মারলে পাটকেল খেতে হয়। আমি অপেক্ষায় থাকবো তোমার অ্যাকশন দেখার। এই যে আকাশটা কিছুক্ষণ আগে কেমন রোদে ঝলমল করছিল, কিন্তু হুট করে মেঘে ঢেকে মধ্য দুপুরকে কেমন সন্ধ্যায় পরিণত করেছে। ঠিক আপনার জীবনে আমি এমন অন্ধকার করব। আপনি মেঘ শেষে বৃষ্টি চাইবেন, কিন্তু বৃষ্টি আসবে না। কারণটা কি জানেন? বৃষ্টির পরে আকাশ আরো সুন্দর হয়ে যায়, তাই আপনার জীবনে কখনো বৃষ্টি আসবে না। গুড বাই মিস্টার অভ্র আনান। ঝুম বৃষ্টির মধ্যে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আলিশা। বৃষ্টির সাথে চোখের জল মিলেমিশে একাকার। রাগে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু দূর যেয়ে মাঝ রাস্তায় বসে চিৎকার করে কান্না শুরু করে দিল। মেইন রোডে বসে পাগলের মতো কান্না করছে আলিশা। হুট করে মনে হলো তার শরীরে আর বৃষ্টি পড়ছে না। তাকিয়ে দেখে একজন লোক ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আলিশা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলে, এই সাহস তো কম না আপনার, আমার মাথার উপর ছাতা ধরেন? আসলে ম্যাম, আমি ভাবলাম কোনো পাগল রাস্তায় অবহেলিত হয়ে ভিজতেছে, তাই সাহায্য করতে এসেছিলাম। আমাকে আপনার পাগল মনে হয়? হ্যাঁ, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলেই পাগল নাকি। দেখলেন, ঠিক প্রমাণ করে দিলাম আপনি পাগল না। মানে একটা কথা তো জানাই আছে, পাগলকে পাগল বললে খেপে যায়। আমি পাগল তাই তো? দাঁড়ান, এবার পাগলামো দেখাচ্ছি। আলিশা মানাফের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিল। আরে কি করলেন? আর 30 মিনিট পর আমার শো, আর আপনি আমাকে ভিজিয়ে দিলেন। বেশ করেছি, আমাকে পাগল বলা। কি দুনিয়া আসলো বাবা, পাগলকে পাগল বলা যাবে না। আর হ্যাঁ, মরতে হলে সেবলে কোনো জায়গায় গিয়ে মরুন। এই ধরনের কোনো ব্রিজ থেকে লাফ দিয়ে নয়তো ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো বাসায় বসেও অনেক কিছু ট্রাই করতে পারেন। এর মাঝে রাস্তায় মরে শুধু শুধু ট্রাফিক বাড়ি খেলাম। শুনে রাখুন, আমার নাম আলিশা আঞ্জুম। আমি নিজে যতটুকু পড়ি তার চেয়ে 100 গুণ পড়াতে পারি। আর এত সুন্দর জীবন মরবো কেন? তাহলে বাসায় চলে যান, পাগল বেশে বৃষ্টিতে রাস্তায় কি? আপনি তো ভারী অসভ্য। মানাফ নিজের কোটটা খুলে আলিশার গায়ে জড়িয়ে দিয়ে বলে, সাদা রং সুন্দর, তবে বৃষ্টিতে তা ভয়ঙ্কর সুন্দর। বেশি কথা না বাড়িয়ে গাড়িতে এসে বসুন। আপনার কি মনে হয় আমি রাস্তার সস্তা মেয়ে? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে গাড়িতে উঠে বসবো? তা কেন মনে হবে? আমার কাছে তো আপনি একজন টিকটক সেলিব্রিটি। এই একদম বাজে কথা বলবেন না। আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থ প্রতিবন্ধী না। মানাফ ছাতা তুলে এনে আলিশার হাতে ধরিয়ে দিয়ে বলে। একটু ধরুন, আপনার প্রতিভা দেখাই। মানাফ নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে আলিশার সামনে ধরল, যেখানে আলিশা নিম্ন গানের সাথে রিল ভিডিও করেছে। এই তার মানে আপনি হ্যাকার? আমার মোবাইল হ্যাক করে এইসব নিয়েছেন? হোয়াট? একদম নাটক করবেন না। আমাকে অবলা ভাবার ভুল তো স্বপ্নেও করবেন না। মেডিকেল 2য় বর্ষের স্টুডেন্ট আমি। আপনাকে আমি 14 শিকের ভাত না খাইয়েছি তো? আমার নাম... ওয়েট ওয়েট, নিজে এত সুন্দর নাম পাল্টে রাখার হুমকি দেওয়ার আগে দেখে নিন, হুমায়রা হাসান মেয়েটাকে চেনেন নাকি? এ তো আমার বন্ধু। বন্ধুর আইডি আপনি পেলেন কোথায়? আপনার বন্ধু আমার বোন। তা এটা ক নাম্বার মিথ্যে কথা বলছেন মিস্টার? একদম সত্যি কথা। তার ভাই আছে, এটা জানেন না? কেমন বন্ধু আপনার? হ্যাঁ জানি তার ভাই আছে। আর এটাও জানি তার ভাই অস্ট্রেলিয়া থাকে পড়ালেখার জন্য। আবার হাসান মানাফ তার নাম। বাহ, লিখিকা তো আমার সম্পর্কে ভালো খবর রেখেছে দেখছি।
সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন, সমস্যা কি আপনার? হুমায়রার ভাই তো তাই তো, এক কাজ করেন, হুমায়রাকে কল করেন। কথা শেষ হওয়ার আগেই আলিশার ঢলে পড়ল। মানাফ আলিশাকে আগলে নিয়ে গাড়িতে পেছনের সিটে বসিয়ে দিল। আলিশার যখন জ্ঞান ফিরছে সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। নাহার বেগম আলিশার পাশেই বসেছিলেন। আলিশার চোখ খুলতেই তিনি স্থির হয়ে জিজ্ঞেস করেন, মা, তোর কি হয়েছিল? তোর এই অবস্থা কি করে হলো? আমাকে এখানে কে নিয়ে আসলো? একটা গাড়িতে করে তোকে কেউ এখানে পাঠিয়েছে। সাথে একটা কাগজে লেখা ছিল, অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তুই নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আলিশা বিষয়টা তার মায়ের সামনে ঘাটালো না, মনে মনে ভাবতে লাগলো। লোকটা কি সত্যি হুমায়রার ভাই? কিন্তু সে বাংলাদেশে কবে আসলো? এসব ভাবনার মাঝেই আলিশার মোবাইলটা বেজে উঠল। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। আলিশা নাহার বেগমকে বলল, আম্মু, একটু চিকেন স্যুপ করে নিয়ে আসো তো, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। যাচ্ছি। আর শোন, এই বেচার তুরা লইল, তোর বাবা একবার ফিরুক, তখন তোকে মজা বুঝাবো। নাহার বেগম চলে যেতেই আলিশা নিজের মোবাইল নিয়ে আগে অভ্রর নাম্বার এডিট করে নাগিন দিয়ে সেভ করলো। তারপর কল ব্যাক করতেই ওপাশ থেকে অভ্র হেসে বলে, তা শুনলাম ছ্যাঁকা খেয়ে রাস্তায় পড়েছিলে। এতই ভালোবাসতে আমাকে, তাহলে পায়ে ধরে বলতে পারতে, অবশ্য প্লিজ আমাকে ছেড়ে দিও না, তাহলে ভেবে দেখতাম। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার অভ্রানান। আমি আলিশা আঞ্জুম, ভাঙলেও মচকাই না। সো আপনার মতো মানুষের ভালোবাসা তো দূরে থাক, ভালো কথা কেউ ঘৃণা করি আমি। আপনার মস্তিষ্কের নিউরনে একটা কথা গেঁথে নিন ভালো করে, আলিশা আপনাকে ঘৃণা করে। আর হ্যাঁ, আপনার মতো অভ্রকে যদি পুতুল নাচ না নাচিয়েছি, তবে আমার নামও আলিশা আঞ্জুম না। আমি অপেক্ষায় থাকবো, দেখি কেমন নাচ নাচাতে পারো। আহিয়া নানান অভ্রকে নাচানো এত সহজ না। দ্য গেম স্টার্টস। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে নোটস করছিল আলিশা। এমন সময় অভ্র এসে বলে, হাই আলিশা। আলিশা অভ্রর কথায় পাত্তা না দিয়ে নিজের মোবাইলের লাউড স্পিকারে মনির ব্রেকআপ সং ছেড়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। দিয়া আলিশার পাশেই বসে মুখ টিপে হাসছে। অভ্র আলিশার কানের কাছে মুখ নিয়ে বলে, শোকে কি পাগল হয়ে গেলে নাকি মিস আলিশা? আলিশা গান বন্ধ করে বলে, পাগলের শোক মনে মনে, তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবেটাকে শুনি। কাম অন আলিশা, আমাকে ভুলভাল বোঝাতে পারো, বাট নিজেকে কি বোঝাবে? নিজেকে বুঝিয়েছি, আপনার মতো একটা পচা আনারসকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, সেটাই মনোযোগী হব। এরকম নর্দমা কত আসবে কত যাবে। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, নাইস জোকস। আপনি এমন কোনো রাজপুত্র না যাকে না পেয়ে আফসোসে মরে যাব। সো আমার পেছনে না ঘুরে নিজের পড়ালেখায় মনোযোগ দিন। আফসোস করে লাভ নেই, জানি আমার মতো সুন্দরী রূপবতী আপনার কপালে নেই। সো রাস্তা ছাড়ুন। আমি ডাক্তার আহিয়া নানান অভ্র, আমার এক ইশারাতে মেয়েদের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলেদের জন্য না লাইনের মেয়েই ঠিক আছে, কোনো ভদ্র মেয়ে লাইনে দাঁড়াবে না নিশ্চয়ই। অভ্র আলিশার হাত শক্ত করে ধরে বলে, খুব বাড় বেড়েছ দেখছি, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আলিশা নিজের হিল দিয়ে অভ্রর পায়ে পাড়া দিয়ে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। কেউ ইট মারলে তাকে পাটকেল মারতে আলিশা জানে, সো বি কেয়ারফুল। আলিশা ক্লাসরুমের দিকে চলে গেল, সাথে দিয়া আর সুস্মিতা। রোদ অভ্রকে বলল, তোর টোপ উল্টে না পড়ে চাইলি জ্বালাতে আলিশা, তো নিজেই আগুন, সে জ্বলার চেয়ে জ্বলাবে বেশি। বাদ দে, আমিও দেখে নেবো ওকে। ব্যাকডেটেড মেয়ে, এই যুগে কে বিয়ের জন্য অপেক্ষা করে? বিয়ের আগে একসাথে সময় কাটানো কি এমন ব্যাপার? এখনই তো সময় এনজয় করার। তুই কি আলিশার সাথে এর জন্য ব্রেকআপ করলি? ও রুম ডেট করতে মানা করলো তাই। দেখ, ও যথেষ্ট রূপবতী, মেধাবী, ওকে বিয়ে করা যায়। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? আর কি এমন ভুল জিনিস চেয়েছি? ভেবেছিলাম ব্রেকআপের কথা শুনলে রাজি হয়ে যাবে, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে। ছেড়ে দে অব্র, ক্যাম্পাসে ওর সাথে এসব নিয়ে ঝামেলা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। অভ্র সহজে কাউকে ছাড়ে না, আর নিজের শিকার তো নাই। আগে প্রেম ছিল, এখন জুনুন। সো দেখি ও আমার হাতে ধরা না দিয়ে কোথায় যায়। যত দূরেই উড়ে যাও পাখি, সন্ধ্যা হলে আমার ঘরে বন্দি।
বান্ধবী হওয়ার মতো পাখি আলিশা না, আমার যা মনে হয়। এই রোদ, তোকে কি আলিশা 10 টাকা ঘুষ দিয়ে ওর চামচামো করতে বলেছে? দেখিস তোর আলিশা কোন ঘরে বন্দি হয়। রাত 9টা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে মানাফ হুরায়রার রুমে এসে বলে, কিরে পেতনি, কি খবর? আমার খবর যাই হোক, তোমার খবর কি? আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? না, জানি না তো। এই দেখো, আলু আমাকে ব্লক করে দিয়েছে। আলমিন আলিশা আঞ্জুম। হুম মানাফ শব্দ করে হেসে বলে, এই আসলেই এই মেয়ে মেডিকেলে 2য় বর্ষের ছাত্রী। ভাইয়া, আরে সামান্য কথায় নিবিদের মতো তোকে ব্লক করে দিল? এটা সামান্য কথা না। ও মাঝে মাঝে 2-1টা ভিডিও করে, কিন্তু সেটা আমরা 3জন ছাড়া কেউ দেখে না। তো তাতে কি এমন হয়েছে? তোর আইডি পাস ছিল আমার কাছে, আমি দেখে ফেলেছি। এর জন্য এমন বিহেভ করবে? আর ওর লেখালেখি বিষয়টাও সবাই জানে না, তুমি সব ঘেঁটে দিচ্ছ। আচ্ছা, তো বান্ধবী মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পাগলের মতো ছিল, সাহায্য করার আবার জর্ডুনে মেয়েদের মতো ঝগড়া করা শুরু করে দেয়, তাই এই পাগল থামাতে এটা বলেছি। এর জন্য এসব বলবা? আর কোনো কথা ছিল না? শোন, তোর আলোকে বল আমাকে ধন্যবাদ আর ট্রিট দিতে, সাথে আমার কোট দিয়ে যেতে সুন্দর করে ওয়াশ করে। আমি কল করব, তুমি সরি বলবা। যদি সরি বলো তাহলে তোমাকে ধন্যবাদ বলতে বলবো। লাগবে না ধন্যবাদ, বলবো না সরি। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতো, সাহায্য করছি আবার সরিয়ে বলবো। থাক, তুই তো আলু পটল তরকারি নিয়ে। ভাইয়া, একদম ভালো হবে না, বলে দিচ্ছি। ভালোই ভালোই সরি বলে দে। বলবো না সরি, কি করবি? বাবার কাছে বিচার দেব। দে, কে ধরে রাখলো? আমি বলবো সৌরভ দাদা বাবুর কথা, তার বাচ্চা মেয়ের হবু জামাই বলে কথা শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দেবে। তুই এত বাজে কবে হলি? যা, অমনি বাজে হয়ে গেলাম। আর হ্যাঁ শোন, আমি কাউকে সরি বলি না, তবু ভুলটা আমার হলে ভেবে দেখতাম। ভুল তোর। আলু সরি হোক বা ধন্যবাদ, সেটাও বলতে হবে তোর আলুর। মিসেস সেলিনা এসে বলে, এত বড় হয়ে গেছিস এখনো ঝগড়া করিস বাচ্চাদের মতন। তাড়াতাড়ি খেতে আয়, রাত কত হয়েছে খবর রাখিস? রাতের 11টায় বাসায় ফিরল আলিশা। নাহার বেগম খাবার টেবিলে খাবার বাড়তে বাড়তে বললেন, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। মা দেখো, আমাকে এই মুহূর্তে কোনো প্যারা দিও না প্লিজ। আমি জানি তুমি এখন কোন একটা ইস্যু নিয়ে বলা শুরু করবা। প্লিজ মা, সারাদিন ক্লাস পড়া এসব করতে করতে আমি টায়ার্ড। কথা কম বলে তাড়াতাড়ি আয়। আলিশা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে চেয়ারে টেনে বসলো। নাহার বেগম আলিশার প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, কালকে বৃহস্পতিবার, কালকে তোর ফুপির বাসায় যাব বসুন্ধরা। আমি যেতে পারবো না আম্মু, সপ্তাহখানেক পর আমার এক্সাম, আমি খুব চাপে আছি। তুই বই নিয়ে যাবি সাথে, কিন্তু যেতেই হবে। জোর করো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আম্মু, বারবার এক কথা বলবো না তো। আলিশা খাবার শেষ করে নিজের জন্য 1 কাপ কফি করে নিয়ে পড়ার টেবিলে বসলো। বই খুলে বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে গেল অতীতে। তখন সবে নতুন নতুন ক্লাস শুরু করেছে, কয়েক মাস হবে। শ্রাবণ মাসের শুরুর দিকে হঠাৎ বৃষ্টির মতো দেখা হয় অভ্রর সাথে। ক্লাস শেষে রাতের 9টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়। কোনো দোকানের ছাউনির নিচে যাবে তার আগেই অভ্র একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, কোন ইয়ার? আলিশা কথার উত্তর দিচ্ছে না, ছাতাও নিচ্ছে না। অভ্র নিজেই ছাতা মেলে দিয়ে বলে, আমি অভ্র, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেম কলেজ। এবার আলিশা ছাতা নিল, আস্তে করে বলল, আমি প্রথম বর্ষের। ও নিউ। আচ্ছা, কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দিই। আমার নিজের গাড়ি, মানা করবে না আশা করি। কিন্তু ভাইয়া, আমার আর আপনার রাস্তা তো ভিন্ন। রাস্তা চাইলেই এক করা যায়, চলো তো। ও হ্যাঁ, নামটা কি তোমার? আলিশা আঞ্জুম। আলিশার ভাবনার মাঝেই পরপর কয়েকটা টেক্সট টোন বেজে উঠল ফোনে। ভাবনা থেকে বের হয়ে ফোন হাতে নিতেই টেক্সটগুলো পড়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? টেক্সটগুলো কারো নয়, অভ্রের পাঠানো। জান, আজকের তারিখ মনে আছে? পাখি, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? ওয়াটার লিলি, তুমি কি সত্যি আমাকে ভুলে যাবে? ডিয়ার রেইনবো, আমার কথা তোমার মনে পড়ছে না? আমরা কত রাত কথা বলে পার করেছি, জাস্ট একটা রাত আমার সাথে কাটাতে বলেছি।
এর জন্য তুমি আমাকেই ছেড়ে দেবে? আলিশার টেক্সটগুলোর দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে উঠল। রিপ্লাই লিখছে আর ডিলিট করছে, ততক্ষণে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। হুট করে পরিচিত নাম্বার থেকে কল আসা শুরু হলো। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করে কানে ধরল মোবাইলটা। ওপাশ থেকে এলোমেলো শব্দে অভ্র বলছে, আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? এই কথাটা মাথায় রেখো। অভ্র নিজের জিনিসে কারো ছায়া সহ্য করে না। এই মধ্যরাতে মাতাল হয়ে একটা মেয়ের সাথে অসভ্যতা করতে লজ্জা লাগে না? একদিন সহ্য হলো না, ব্রেকআপ হওয়ার আগে আরেকজনকে জুটিয়ে নিলে। আমি তো এই আলিশাকে চিনি না। অভ্র, তুমি যদি ভাবো তোমার বাজে কথা আমি সহ্য করবো তাহলে ভুল ভাবছো। নিজের মতো ভাবো সবাইকে। একদম কথা বলবি না। তোর সাথে বিয়ের আগে বাসর করতে গিয়েছি, তাই বলে ব্রেকআপ মেনে নিলি? তাহলে দিন দুপুরে অন্য ছেলের বাহুতে কি করছিলি? তোমার বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে প্রথম দেখেছিলাম তোর স্কুলের র্যাকটেতে, তারপর থেকে তোর কথা ভেবে তোকে কত খুঁজেছি। সেই আবার দেখা হলো আমার কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে। তুই কেন আসলি সেদিন? তুই না আসতি আর না তোর সাথে আমার প্রেম হতো। আলিশা কল কেটে দিল। এখন কথা বলাই বেকার। হাঁটুতে মুখ গুজে কান্না করা শুরু করলো। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। আজ রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সময় এই এক সমস্যা। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। হাতে ছাতা, কাঁধে ব্যাগ। মানাফ আজ অফিসে জয়েন করবে, তাই সকাল সকাল বের হলো বাসা থেকে। মানাফের সাথে হুরাইরাও আছে। গাড়ি চলছে। হুট করে হুরাইরা বলে, ড্রাইভার গাড়ি থামান তাড়াতাড়ি। গাড়ি থামাতেই হুমায়রা আলিশাকে কল করলো। যদিও গাড়ি দেখেই আলিশার বুঝতে বাকি নেই। গাড়ির ডোর খুলে ভেতরে ঢুকতে চিৎকার করে বলে, আপনি? আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান। আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান। আমি এই বাদ মহাশয়ের ভাই। আলিশা আস্তে করে বলে, এটা তোর ভাই? সিরিয়াসলি তোর এই অভদ্র ভাইয়ের এত এত প্রশংসা করতি? এই যে মিস লেখিকা, আমি আপনাকে সাহায্য করলাম, আবার অব্রত হলাম। তা নয় তো কি, কারো ব্যক্তিগত ভিডিও পারমিশন ছাড়া দেখা কোথাকার ভদ্রতা? এটা আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছেতে না। ওর পাসওয়ার্ড হ্যাক করেছিলাম, ও কি করে সেটা দেখার জন্য। হুট করে তোমার ভিডিও সামনে চলে আসলে দেখে ফেললাম। বাই দ্য ওয়ে, তোমার লেখা তুমি আসবে বলে, গল্পটা কিন্তু দারুণ। শুভকামনা রইল আগামীদের জন্য। আপনি আমার লেখা পড়েন? পড়ি মাঝে মাঝে, মোটামুটি ভালো লিখো, তবে আরও ইমপ্রুভমেন্ট দরকার। ব্যাপার না, চেষ্টা করলে হয়ে যাবে। আলিশা ছোট্ট করে বলে, ধন্যবাদ। কি বললে? শুনতে পাইনি, আবার বলো। হুমায়রা, কলেজ গেটে চলে আসছি তো, তুই নামবি নাকি থাকবি? ওদের আগে মানাফ নেমে গাড়ির ডোর খুলে দিল। হুমায়রা আর আলিশাও নেমে আসলো। দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত নিজেই মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে পাশের দেয়ালে সজোরে আঘাত করলো। দেয়ালে আঘাত করলে আঘাত নিজের কাছেই ফিরে আসে, কিন্তু এই মুহূর্তে হাতের আঘাতের চেয়ে হৃদয়ের আঘাত বেশি, তাই অনুভব হচ্ছে না। আলিশা আগে চলে আসলো। হুমায়রা কি যেন বলছে মানাফকে। আলিশা ক্লাসরুমে ঢুকবে তার আগেই অভ্র আলিশার হাত ধরে টেনে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো। কি সমস্যা আপনার? মেয়ে দেখলেই টানাটানি করতে ইচ্ছে করে? ওই ছেলেটাকে আপনাকে কেন বলবো? বলতে হবে, কারণ এখন আপনারা ভাইরাল টপিক। আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। অভ্র আলিশার হাত পেছন দিক থেকে ধরে নিজের একদম কাছে এনে বলে, তুই আমার, মানে আমার না হলে অন্য কারো না। তোর বিয়ে দরকার, তাই তো? যা, কাল যাবো তোর বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে। একটা কথা আছে না, রাত গায়া বাদ গায়া। সো মিস্টার অভ্র, আপনিও সেভাবে আমার জীবন থেকে আউট হয়ে গেছেন। এখন তো আপনি আমার এক্স, আর হ্যাঁ, ওই ছেলেটা আমার প্রেজেন্ট। আলিশা, অভ্র যতদিন বেঁচে আছে তোমার প্রেজেন্ট ফিউচার সব শেষ। তো ডক্টর আহিয়ান আনান অভ্র, আপনি স্ব ইচ্ছেতে আমাকে ছাড়বেন নাকি লোক জড়ো করব? অভ্র আলিশাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ঠিকানা একটাই, মিসেস অভ্র। আলিশা ক্লাসে এসে ক্লাস করলে পুরো ক্লাসে হুমায়রার সাথে কোনো কথা হলো না। ক্লাস শেষ করে গ্রুপ স্টাডি করতে বসবে তার আগে হুমায়রা বলে, কিরে অপ্র, আবার এমন করছে কেন? পাগল উন্মাদ হয়ে গেছে। এখন বলে ও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সেটা তো ভালো কথা, ঝগড়া মিটিয়ে নে। ভালো কথা তোর জন্য, আমার জন্য না। যে ছেলে সামান্য রুম ডেটকে ইস্যু করে ব্রেকআপ করে দেয়, তার সাথে আমার হবে না। এর চেয়ে তোর ভাই ভালো। এরকম ছেলে পেলে ঝুলে পড়বো। মানব অফিসে এসে সবার সাথে পরিচিত হয়ে নিজের ক্যাবিনে এসে বসলো।
কফির মগে চুমুক দিতে দিতে আলিশার পেজে ঘুরছিল। আলিশার আজকের পোস্ট চোখে পড়ল, যেটা ঘন্টাখানিক আগেই করেছে। যে চলে যেতে চায় তাকে আটকাবে না, বরং যেতে দাও। জোর করে ঘর পেলেও মন পাওয়া যায় না। পোস্টটি পড়ে মানাফ বিড়বিড় করে বলছে, আমি তোমার রূপের মুগ্ধ, তোমার খুনে খুন। এখন বেঁচে থাকতে হলে আমার তোমাকে প্রয়োজন, মিস লিখিকা। এমন সময় হুসনা কয়েকবার ডোর নক করে বলল, স্যার আসতে পারি? বার কয়েক বলার পর মানাফ খেয়াল করলো, নিজের দিকে তাকিয়ে বলে, আসুন। স্যার 12টা বাজে মিটিং আছে, আমি সব ফাইল রেডি করে এনেছি, আপনি একবার চেক করে নেবেন। ফাইলগুলো নেওয়ার সময় মানাফ খেয়াল করলো হুসনা শাড়ি পরা। কোনো কিছু দ্বিধা না করেই জিজ্ঞেস করলো, আপনি অফিসের শাড়ি কেন পরে এসেছেন? স্যার এটাই তো রুলস, সব মেয়ে স্টাফরা শাড়ি পরবে। আর ছেলে স্টাফরা কি পাঞ্জাবি পরে আসবে? না স্যার, তা কেন হবে? তারা নিজের ইচ্ছে মতো ড্রেস পরে আসে। ও, আমি ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরে অফিসে বিয়ে আয়োজন করতে আসতে হয়েছে, তাই এই নিয়ম কে করলো? কামাল সাহেব। বাবা এত কিছু বললেনি? স্যার এসব বিষয়ে তেমন একটা খেয়াল করেন না। আগামীকাল থেকে নিজে স্বাচ্ছন্দ্যবোধ ড্রেস পরে আসবে, তবে হ্যাঁ, অবশ্যই রুচিসম্মত হতে হবে। জি স্যার। হুসনা চলে আসবে এমন সময় মানাফ বলে, আমার জন্য 1 কাপ সুগার ফ্রি কফি পাঠিয়ে দেবেন। হুসনা বাহিরে এসে আনন্দে মুচকে হাসছে, মনে মনে বলছে, ইস, মিস্টার হবু জামাই একবার আমার দিকে ভালো করেও তাকালো না। আলিশা স্টাডি কমপ্লিট করে বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় তার সামনে এসে হাজির। রাস্তা ছাড়েন ডক্টর অভ্র। রাস্তা ছাড়ার জন্য আটকায়নি মিস হবু ডাক্তার। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার সুবাদে আপনি এই বিহেভ আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমাদের কি ব্রেকআপ হয়েছে? এই রাতের বেলা আপনার সাথে ফালতু টপিক নিয়ে কথা বলার মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। সো আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায়। আপনার? তোমার কোনো রাস্তা নেই রেইনবো, তোমার রাস্তাই আমার রাস্তা, আমার রাস্তাই তোমার রাস্তা। এখন বলো তো আমাদের কি ব্রেকআপ হয়েছে? আপনার সাথে ফালতু কথা বলার টাইম একদমই নেই আমার। না মানে একদিন বলেছিলে সম্পর্ক থাকলে বিচ্ছেদ হয়, প্রেম থাকলেও বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার নাকি কোনো বিচ্ছেদ নেই, তাই জিজ্ঞেস করলাম। জীবন থেকে সময় আর কথা দুটোই হারিয়ে যায়, আর আমি হারানো জিনিস ফিরে পেতে চাই না। আমি চাই সব হারিয়ে যাওয়া জিনিস নিখোঁজ হোক, আমার জীবন থেকে সেসব একেবারের জন্য মুছে যাক। আলিশা, আই লাভ ইউ। আমি আপনাকে ঘৃণা করি, আই হেট ইউ। তোমার ঘৃণার মধ্যেও ভালোবাসা খুঁজে নেব, তবুও ছেড়ে যেও না প্লিজ। যে বিহেভ আপনি করছেন সেটা আসলে আপনি না। আপনাকে এমন শান্ত মেজাজ দেখে না আমার হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, আলিশা দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। আর হ্যাঁ, আপনি বলেছিলেন আমার মতো আলিশার টাকা ছিটালে অভাব হবে না, সো তাদের কাছে যেতে পারেন। না আপনি আর না আপনার টাকা, দুটোরই কোনো দরকার নেই আমার। সম্পর্কে ঝগড়া মান অভিমান থাকবেই, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? মান অভিমান আর অসম্মান অপমান ভিন্ন জিনিস। দেখো অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, এরপর আর ভালোভাবে বলবো না, সোজা তুলে নিয়ে কোর্ট ম্যারেজ করব। আহিয়া নানান অভ্র আজ পর্যন্ত কোনো কিছু চেয়ে পাইনি এমন হয়নি। জোর করে শরীর পাওয়া যায় না, মন না। অবশ্য আপনার দরকার তো আমার শরীর। অভ্র নিজের গাড়ির সাথে আলিশাকে চেপে ধরে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে ভালোবাসি, তাই চেয়েছি তোমার সাথে ইন্টিমেট হতে, কিন্তু তার মানে এটা নয় আমার ভালোবাসা মিথ্যে। আর আজকাল বিয়ের আগে এসব হচ্ছে, এটা কোনো এমন বিষয় না। সো হোয়াট মিস্টার অভ্র, আপনি জানেন আমি কেমন, আমার ফ্যামিলি কেমন। আপনি কি করে ভাবলেন আমি এসব মেনে নিব? তার মানে আপনি আমাকে বুঝতেই পারেননি। আলিশা অভ্রর হাতে দাঁত বসিয়ে দিল। অভ্র আলিশাকে ছেড়ে দিল। আলিশার দিকে তাকিয়ে বলে, মানে এখন তুমি বাচ্চাদের মতো কামড়াকামড়ি করবে? আলিশা কিছু বলবে তার আগেই ঈশান বলে, আলিশা, তুই এখানে? তোকে পুরো কলেজে খুঁজে আসলাম। তুই কেন এসেছিস? মামি পাঠিয়েছে, তুই এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবি, চল। ইনি কে রে আলু? অভ্র নিজেই হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ডাক্তার অভ্র, তুমি নিশ্চয়ই বড় ফুপ্পির ছোট ছেলে ঈশান। হ্যাঁ একদম, কিন্তু আপনি জানেন কি করে? হবু শ্বশুরবাড়ির এতটুকু খোঁজ রাখবো না? মানে কিছুই বুঝলাম না। ঈশান, কিছু মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে, তাদের কথা বাদ দে তো, চল। সানাবাবু, কিছু মানুষ অভিমান করে ওই দূর আকাশের মেঘের মতো,
কিন্তু মেঘ কেটে গেলে তারা কিন্তু আবার হাস্যোজ্জ্বল। আলিশা ঈশানের বাইকে বসে অভ্রকে উদ্দেশ্য করে বলল। যাকে ছেড়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেওয়ার মতো মেয়ে আলিশা না। আলিশা চলে যেতেই রোদ বলে, অব্র, তুই এসব কি করছিস? নিজেকে একবার দেখ, তোর সাথে এসব যায় না। তুই ডাক্তার অব্র, যার জন্য কত মেয়েরা পাগল। আবার কত মেঘে চাই না, এখন আমি আলিশাকে চাই, মানে ওকেই আমার লাগবে। কিছু দূর এসে ঈশান বলে, তবে যাই বলিস, জিজুকে কিন্তু আমার পছন্দ হয়েছে, হ্যান্ডসাম আর ড্যাশিং। ঈশান চুপচাপ বাইক ড্রাইভ করতো। আর জিজু কে রে? ও একটা হাফ মেন্টাল। বুঝি বুঝি, নিশ্চয়ই ঝগড়া হয়েছে, ব্যাপার না, এসব তো থাকবেই। তবে আমি কনফিউজড, আসলে আমার জিজুকে। এই বাইক থামা, এক্ষুনি থামা। কি হলো? জিজুকে কনফিউজড মানে? যার সাথে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও ভাইরাল, কি সুন্দর ক্যাপশন, বৃষ্টি বিলাসে মেজেছে কপত কপতি। হোয়াট? তুমি জানো না? এই দেখো। এইসব কি? এইসবের মানে কি? কে করলো? দুদিন ধরে এটা ভাইরাল টপিক, কত কত সুন্দর সুন্দর কমেন্ট। আলিশা ঈশানকে সবটা খুলে বলল। কিন্তু এটা বড় ভুল হয়ে গেছে, আগামীকাল এই ছেলে তোমাকে দেখতে আসবে। মানে আমার কোনো মতামত নেই? আমাকে একবার জিজ্ঞেস করবে না? আমি এখন পালাবো তোর সাথে, বাইক ঘোড়া। না না, তোকে আমি বিয়ে করবো না। আমার জিএফ আছে হৃদা, ওকে আমি খুব ভালোবাসি। তোকে বিয়ে করবে কে রাম ছাগল? তুই শুধু আমার সাথে থাকবি আমাকে রক্ষা করার জন্য। তুই বাসা চল, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না? সবাইকে সবটা বুঝিয়ে বল। তোর ভরসায় যাচ্ছি, যদি আমার কথা কেউ না শুনে তবে তুই কিন্তু আমাকে নিয়ে পালাবি। হ, তোর তো আমাকে ফাঁসাতেই হবে। ভাই হিসেবে এটা তোর দায়িত্ব। মেরি বেহনা জো আপকা মার্জি। মানাফ অফিস থেকে বের হয়ে গাড়িতে বসবে, এমন সময় সুহানা এসে বলে, স্যার প্লিজ হেল্প মি, কি সমস্যা? আমাকে একটু লিফট দিতে হবে। মানাফ আর কোনো কথা না শুনে ড্রাইভারকে বলল। ড্রাইভার তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে। সুহানা বোকার মতো দাঁড়িয়ে রইল, মনে মনে বলছে, বচ্চার ছেলে, লিফট দেবে না সেটা বলে দিলেই হয়। সুহানা একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে, নিজের মোবাইল বের করে হুমায়রাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই সুহানা বলে, একবার বিয়েটা হতে দাও ননদি, তোমার ভয়ের একদিন কি আমার যতদিন লাগে। তা হয়েছে কি সোহানা ভাবি? তোমার ভাই তো অ্যাটিটিউডের বস্তা। আচ্ছা আপি, তুমি কি জানো কাল ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে? মানে কি বলছো? জানো না তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা চলছে তো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। সুহানা কল কেটে দিল। হুট করে মুড খারাপ হয়ে গেল। এটা কি করে হতে পারে? মানাফ তো শুধু আমার, আমি থাকতেও অন্য কাউকে কেন দেখতে যাবে? শান্ত নদী যেমন জোয়ারে ভরে ওঠে, ঠিক তেমন ভাবে সুহানার চোখ ভরে উঠল। সেলিনা বেগম তার হাজবেন্ড মনির সাহেবকে বললেন, কথা ছিল মাহনাফের জন্য আমার ভাইয়ের মেয়ে সুহানাকে বউ করে আনবে। কত কথাই তো থাকে, সব কথা কি রাখা হয়? ছেলে বড় হয়েছে, তার ইচ্ছে আছে, আমাদের কি এতে? তাই বলে একবার মেয়েটার কথা ভাববে না? কত আশা ছিল এই বাড়ির বউ হবে। জীবনে কার সব আশা পূরণ হয় বলো তো? কিন্তু এটা তো ধোঁকা একরকম। ব্যাস, অনেক হয়েছে, আর একটাও কথা শুনতে চায় না এই বিষয়ে। মানাফ নিজের রুম থেকে বের হয়ে বলে, কোনো কথা আর হবে না বাবা। মনির সাহেব সেলিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানাফ চেয়ার টেনে বসতে বসতে বলে, কি দেখছো? বলো, কি কথা আর হবে না? মনির সাহেব হেসে বলেন, তোর বিয়ের কথা আগে তোর মা সারাক্ষণ তোর বিয়ে বিয়ে করে পাগল করে দিত, আজকের পর থেকে তো সে কথা আর হবে না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কথা বলছো, সেটা বলতে চাচ্ছ না। সেলিনা বেগম বলেন, তোর বিয়ের কথা ছাড়া আর কি কথা আছে? বলেছিলাম না হুমায়রার বিয়েটাও তো দিয়ে দেওয়ার কথা। কি বলো? ও পড়েছে, পড়ুক, সময় হলে দিয়ে দেব। হুমায়রা বলে, তোমরা আমাকে বলো তো কোন মেয়েকে দেখতে যাবে? কেন, তুই জানিস না? সেলিনা বেগম আর কিছু বলার আগেই মানাফ বলে, তোর জন্য সারপ্রাইজ, গেলে দেখতে পারবি। মা, তুমি থেমে গেলে কেন বলো তো? আমি জানি না। না আম্মু, একদম বলবা না, কালকে বিকেলে জানতে পারবি। ধুর, আর জানা কত ইচ্ছে ছিল। সুহানা। মনির সাহেব গম্ভীর কণ্ঠে বলেন কথাটা। নতুন কিছু হচ্ছে সেটা নিয়ে ভাবো। সোহানা কি খবর? ওর বিয়ে হয়েছে? তুমি নিজের চিন্তা করো, সুহানার খবর তোমার রাখতে হবে না।
এ বাড়িতে কেউ আমার পরিবারের কাউকে নিয়ে কোনো কথা বলুক আমি চাই না। কি হয়েছে আম্মু, এইভাবে বলছো কেন? খেতে বসেছো, খাবার খাও। খাবার সময় এত কথা বলার কি আছে? আলিশা এসে ফ্রেশ হয়ে কাজিনদের সাথে বসছে। মিম, মিশান, শাফিন, ফিদা সবাই মিলে গভীর চিন্তায়। শাফিন বলল, তুই কি চাস সেটা বল। আমি বিয়ে করতে চাইছি না। তোর আর অব্রের ভালোবাসাটা কেমন ছিল? আই মিন টাইম পাস নাকি সিরিয়াস? আমাকে দেখে তোর টাইম পাস করার মতো মেয়ে মনে হয়? রেগে যাচ্ছিস কেন? তাহলে অব্রকে ফোন কর, ওকে আনার আগে আসতে বল। না, ওকে আর আমার লাইফে চাই না। যা শেষ হয়েছে সেটা শুরু করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আর কি করবি? ভালো মেয়ের মতো বিয়ে করে নি। তুমি বড় হয়েছো বাতাসে, বুঝলা? তোমার মাথায় হাড়ি ভর্তি গোবর। কই বিয়ে ভাঙার বুদ্ধি দিবা, তা না উল্টা ফাউল কথা বলো। ঈশান বলল, সমাধান আমার কাছে আছে। এক কাজ কর, ওই ছেলে তো তোর পরিচিত, তুই ওকে বল বিয়ে ভেঙে দিতে। সেটাই ঠিক হবে। মিম বলল, সেসব কিছু করতে হবে না, দেখতে আসতে চাইছে আসুক, আসার পরে তোদের যখন আলাদা কথা বলতে দেবে তখন ঝেড়ে দিবি ইচ্ছে মতো। আলিশা বলল, সব বাদ, একটা জিনিস খেয়াল করেছো? ফিদা সেই কখন থেকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। আলিশা ফিদার হাতে চিমটি দিয়ে বলে, কিরে ক্যাপ্টেন, প্রেমে টেমে পড়লি নাকি? ফিদা বেখেয়ালি ভাবে বলে, সবাই একসাথে বলে, মানে? ফিদা মানে কিছু না, কোনো প্রেম টেম নেই, তোদের তালে পড়ে ভুলভাল বলে ফেলছি। তুই যা বলিস সেটা আমরা বিশ্বাস করব না, সত্যিটা বল। সত্যিটা হলো আমি নতুন লেকচারের প্রেমে পড়েছি। শফিক আহসান তার নাম, নামের মতোই কিউট দেখতে। ক্লাস কি করব, তাকে দেখেই সময় পার হয়ে যায়। থাপ্পড় দিয়ে তোর প্রেম বের করে দেবো। তোর বয়স হয়েছে প্রেম করার। ঈশানের কথা শুনে আলিশা বলে, বাহ ভাই বাহ, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। তোর হৃদা যেন কোন ক্লাসে পড়ে? হালু, সেসব কথা বাদ, এখন তোর বিয়ের কথা বল। এখন তো চুপ থাকতে বলবি। নিজে অন্যের বোনের সাথে প্রেম করবে সেটা কমন, আর তোর বোন প্রেম করলে জ্বলে যায় মন, না? শাফিন বলে, আরে ইয়ার একটু থামবি? আমি তোদের বড়, ভুলে গেছিস? মিম বলে, তুমি বড়, তুমি এই প্রেমের উদ্বোধন করেছো, এবার সামলাও সবার প্রেম। রাইমা ফুপি এসে বলে, তোদের প্রেমালাপ বন্ধ হলে সব কটা খেতে আয়। এক একটা দামরা হয়ে গেছে, নিজেদের ভালো বোঝে না। প্রেম করে বিয়ে করতে হবে কেন রে? আমরা প্রেম করিনি তাই বলে কি আমাদের বিয়ে হয়নি? নাকি মন মতো জামাই পাইনি? মা, কি শুরু করলে তুমি? যাও, আমি ওদের নিয়ে আসছি। শাফিন, তোর জন্য সব কটা নষ্ট হয়েছে। তুই ভালো হলে ওরাও ভালো হতো। সব নষ্টের মূল তুই। বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় ভুল। এবার চুপচাপ ওদের নিয়ে খেতে আয়। মূল যেমন শাখা তো তেমনই হবে। ফুপি চলে যেতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। প্রত্যেকবার এটাই হয়, যে ভুল করুক না কেন বকা লাস্টে গিয়ে শাফিনের মাথায় ওঠে। ডাক্তার আরাফাত আনানের একমাত্র পুত্র আহিয়ান আনান অভ্র। অভ্র নিজের বাবার মুখোমুখি বসে আছে। একটু দূরেই দিশা বেগম দাঁড়িয়ে আছে। দু বাপ বেটার মেজাজ খুবই ঠান্ডা, তাই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার আরাফাত শান্ত স্বরে বললেন, মেয়েটি কে? বাবা, অ্যাডভোকেট লিয়াকত হোসেন, নাম তো শুনেছ? তার মেয়ে আদিশা, আমাদের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তা কতদিন ধরে এসব চলছে? বাবা, আমি ওকে ভালোবাসি, আমাদের মত চলাচলই নেই। তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ডিসিশন শোনাও। মেয়ে আমার পছন্দ, তবে শর্ত হলো কোনো রকম অভদ্র আচরণ আমি মানব না। এবারে বউ হলে এবারে রুলস ফলো করতে হবে। এটা বাড়ি, জেলখানা না, এখানে কিসের রুলস? আর হ্যাঁ, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আলিশা যথেষ্ট ভদ্র মেয়ে, ওকে তোমার ভদ্রতা শেখাতে হবে না। কবে যেতে হবে আমাদের? যত দ্রুত সম্ভব। যাও, মেনে নিলাম, তবে মনে রেখো মানিয়ে কিন্তু তোমাদের নিতে হবে। তুমি ওকে আমার করে দাও, বাকি সব আমি বুঝে নেব। ওকে, তুমি রিল্যাক্স হও, আমি তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করব। অভ্র যাওয়ার আগে বলে গেল, বিশ্বাস করলাম, আমি জানি আমার বাবা কথার খেলাফ করে না। অভ্র চলে যেতেই দিশা বেগম নিজের হাজবেন্ডের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এত সহজে মেনে নিল? একমাত্র ছেলে, হাত ছাড়া তো করা যাবে না। আর মেয়ের ফ্যামিলি ভালো, সমস্যা তো নেই। আর দুজনে যেহেতু একই লাইনে, দুজনকে বুঝতে সুবিধা হবে।
দেখো, ছেলের সাথে কোনো মাইন্ড গেম খেলো না। তুমি জানো তোমার ছেলে কেমন, একই রক্ত তোমাদের, তাই যা মুখে বলবে সেটাই করবে আশা করি। তুমি কি ভাবো আমি বাইরে যেসব কেস সলভ করি পরিবারে সেটাই করব? না মাই ডিয়ার ওয়াইফ, এখানে যা করার মন থেকে করব, চিন্তা করার কোনো কারণ নেই। তো একদিনের মধ্যে মেয়েকে দেখে আংটি বদল করে রাখবো, তারপর বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে। শুভ কাজে দেরি না করাই ভালো, তুমি এত চিন্তা করো না। দিশা বেগম বললেন, মনে রেখো ছেলে কিন্তু আমাদের একটাই, তাই ভেবে কাজ করবে। এমন কিছু করো না যাতে ছেলেটাকে হারাতে হয়। মানাফ বারবার আলিশার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর মধ্যেই হুমায়রা বলে, আসবো? আয় পেতনি। তুমি কোন মেয়েকে দেখে পাগল হয়ে গেলে? দেশে আসলে মাত্র কয়েকদিন আগে। কালকে দেখলে বুঝতে পারবি কোন মেয়ে। ভাইয়া, ভালো লাগার ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস। কোনো জিনিস দেখলেই ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো সহজ না। সেটা তো থেকে আমি ভালো জানি। সর, বুড়িদের মতো জ্ঞান দিবি না। একটা কথা মনে রেখো, একটা ভুল ডিসিশন অনেকগুলো মানুষের জীবন এলোমেলো করে দিতে পারে, আর একটা সঠিক ডিসিশন সব এলোমেলো জিনিসকে গুছিয়ে নিতে পারে। বড্ড বড় হয়ে গেছিস, আর তুই কাল দেখলেই বুঝতে পারবি ভুল নাকি ঠিক। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করতে হবে, এমন তো কোনো নিয়ম নেই। আমি তো 1000 বছর পরেও বলতে পারবো, হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসতাম। ঠিক তখন ভেতর থেকে আওয়াজ আসবে, এখনো তো বাসিস। তখন আমি অন্য কারো, সে অন্য কারো, কিন্তু আমার ভালোবাসাটা একান্ত আমার। তবুও ফিরবো না, তবুও ফেরাবো না। কিছু ভালোবাসায় দূরত্ব থাকাই শ্রেয়। অভ্র নিজের নিউজ ফিডে সদ্য আলিশার পোস্ট দেখে, কিছুক্ষণ তাকিয়ে রইল। খুব শান্ত মেজাজে একটা কমেন্ট করলো, ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে সেরকম ভুল ক্ষমা করে জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া ভালো। হারিয়ে ফেলার আগেই ফিরিয়ে নিতে হয়। রাত বাজে 1টা। আলিশা অভ্রের কমেন্ট দেখে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিল। অভ্র হেসে বলে, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি এতটাও লুজার না। দেখি তুমি কতটুকু উঠতে পারো। অভ্র ছাড়া আলিশার অন্য কোনো খাঁচা নেই। সবাই ঘুমিয়ে আছে। রাতে গভীরতার সাথে নিস্তব্ধতাও বাড়ছে। একাকিত্ব আর দুঃখগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। রাতের গভীরতা তারাই মাপতে পারে যারা রাতে ঘুমের পরিবর্তে বিরহ বয়ে বেড়ায়। জানালার পর্দা সরিয়ে গ্রিলে মাথা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে অতীতের কিছু স্মৃতি ভেসে উঠল আলিশার চোখে। অভ্র আলিশা দুজনেই দিনের বেলায় ব্যস্ত। পড়ালেখা শেষ করে তাদের কথা বলা শুরু হতো 12টার পরে। বেশিরভাগ সময় আলিশা ঘুমিয়ে পড়ত। ওপাশ থেকে অভ্র টেক্সটের পরে টেক্সট করেই যেত। এপাশ থেকে কোনো উত্তর নেই। ঠিক এমন হলো আরেকদিনও। সেদিন অভ্র বলেছিল, যাই হোক আজ ঘুমাবে না। আলিশা চেষ্টা করেও ব্যর্থ। পরের দিন সকালবেলা যখন মেডিকেলে পৌঁছালো, অভ্র আলিশার সাথে রেগে একটু দূরত্ব বাড়িয়ে দিল। আলিশা দৌড়ে অভ্রের সামনে যেয়ে বলে, তুমি রাগটা কার সাথে করবে, আমার সাথে নাকি ঘুমের সাথে? আমার কোনো রাগ নেই। এই কথার মধ্যেই তো এক আকাশ রাগ, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে। এটা আর নতুন কি? আমাকে রেখে একজন ঠিক ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করো, আমি ঘুমের 1 সেকেন্ড আগেও জানি না আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু জানো, ঘুম ভাঙার পর আমার কতটা কষ্ট হয়, নিজের প্রতি রাগ হয়। এখন আমি কি করতে পারি? আমি বলবো না আর এমন হবে না, কারণ আমার প্রতি আমার বিশ্বাস থাকলেও ঘুমের প্রতি নেই। তাই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়লে রাগ না করে তুমিও ঘুমিয়ে পড়বা। কেউ কি বোঝে? সে চলে যাওয়ার পর আর চোখের পাতায় ঘুম ধরা দেয় না। আমাকে আরেকটু কম ভালোবাসবা। এত ভালোবাসলে আমার ভিতর ভয় তৈরি হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। অভ্র আলিশার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে, আমি আছি, ভয় পেতে হবে না। আলিশা চোখের জলটুকু মুছে নিয়ে বলে, তুমি এই আছো অভ্র, আমি তোমাকে একটুও চাই না। চাই না আমি তোমায়। তোমাকে পেলে আমি নিজে হেরে যাব নিজের কাছে। কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল আলিশা। সকালবেলা সবার হইচই শুনে পিট পিট করে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে দেখে 12টা ছাড়িয়েছে। নাহার বেগম এসে বলছেন, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেয়, উনাদের আসার সময় হয়ে যাচ্ছে। আলিশা চোখ ডলতে ডলতে বলে, এই দুপুরবেলা কে আসে আম্মু? তোর এত কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হ। ওনারা এখানে এসে দুপুরে খাবার খাবেন, তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, ওই যে শাড়ি গহনা রেখে গেছি, রেডি হবি সুন্দর করে।
কি শুরু করলাম আম্মু? আমার কি বিয়ে যে শাড়ি গহনা পরে রেডি হব? বেশি যদি বাড়াবাড়ি করো না তাহলে আমি কিন্তু ছেলে পক্ষের সামনেই যাব না। এত কথা আমি শুনতে চাই না, যা বলছি তাই করবে। তাড়াতাড়ি রেডি হও। নাহার বেগম চলে যেতেই আলিশা বলে, বিয়েই করবো না, আবার শাড়ি পরে সংসেজে যাব নাকি? আলিশা উঠে ফ্রেশ হয়ে আসলো। ডাইনিং রুমে বসে নাস্তা নিয়ে নাস্তা করছে। মিম এসে বলল, তাড়াতাড়ি নাস্তা শেষ করে রুমে চল, ছেলের মা আর বোন চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা জুম্মার নামাজ পড়ে আসবে। আলিশা নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে বলে, এটা এমন খ্যাত কেন সেটা বল। কে মেয়ে দেখতে এসে মেহমানদের মতো দুপুরের খাবার খায়? বাদ দে, যেমন ইচ্ছে হোক, তাতে তোর কি? বিয়ে তো আর করছিস না, এখন তাড়াতাড়ি শাড়ি পরে নে। মাথা খারাপ নাকি? আমি পরবো শাড়ি? তুই পরবি, কথা কম বল। যা বলছি তা কর। ডিম একদম বড় করি দেখাতে আসবি না। তুই মাত্র 1 বছর বড় আমার। আলু, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তারপর এদিকে শোন কানে কানে। ওয়াও, দারুণ আইডিয়া। ঠিক আছে, এক্ষুনি রেডি হচ্ছি। আলিশা ঝটপট রেডি হয়ে নিল। আয়নায় নিজেই নিজেকে দেখে বলে, हाय अलीशा, तुम्हें कोई हक नहीं बनता, तुम इतना खूबसूरत हो देखो। হুমায়রা আর দিশা বেগম এসেছেন বেশ অনেক সময় হলো। তাদের সামনে নানান রকমের নাস্তা। হুমায়রা বোর হচ্ছিল। মিম সবেমাত্র এসেছে অতিথিদের দেখতে। হুমায়রাকে দেখে বলে, তুই? মিম আপ্পি, তুমি এখানে? আমার বাসা, আমি থাকবো না। আয়, উঠে আয় এদিকে। হুমায়রা মিমের সাথে মিমের রুমে এসে আলিশাকে দেখে বলে, তুই এমন বসে দিছিস কেন? মিমি বলে, তোমার বেস্টি তোমার ভাবি হতে চলেছে। কি? আলিশা বলে, তার মানে তোর ভাই? এটা বলে উঠে এসে বলে, তুই তাকে আটকাতে পারলি না পেতনি? চুপ যা, আমি কি জানতাম নাকি তোকে দেখতে আসবে? ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বলে সারপ্রাইজ। এবার বিয়ে ভাঙার দায়িত্বটা তোর। এটা কোনো ব্যাপার হলো? ভাইয়াকে তোর রিলেশনের কথা বলতেই হবে। কিন্তু এখনো তো আমাদের দুলহান সিঙ্গেল। মিমের কথা শুনে হুমায়রা বলে, তাহলে বিয়ে হয়ে যাক, সমস্যা কি? একদম বাজে কথা বলবি না, বিয়ে করব না এখন। তা করবি কেন? ডাক্তার অব্রের সাথে ব্রেকআপ হওয়ার শোক পালন করবি? তাই করব। ভালোবাসা তো আর সহজ না। ইচ্ছে হলো বাসলাম, ইচ্ছে হলো ছেড়ে দিলাম। মানুষটাকে ছেড়েছি, ভালোবাসা না। তার স্মৃতিগুলো আমার সাথেই আছে। এক সময় এই মানুষটাকে কল্পনা করেই ঘুমোতে যেতাম, তাকে কল্পনা করেই স্বপ্ন সাজাতাম। এত সহজ সেসব ভুলে যাওয়া? ভুলতে চাইলেও ভোলা যায় না, কিছু স্মৃতির ছায়া হয়ে ঘুরে বেড়ায় পিছু। কিন্তু জীবন তো থেমে থাকবে না, আবেগ দিয়ে তো সামনে এগোতে পারবি না। আমিও জানি সেটা, কিন্তু আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা, আজকের দিনটা ভালোভাবে কেটে যাক, ভাইয়াকে বুঝিয়ে বলবো আমি। এর মধ্যেই নাহার বেগম এসে বললেন, হুমো, তুমি আলিশাকে সাথে করে নিয়ে এসো। ওনারা আগে ওকে দেখবে, তারপর খাওয়া দাওয়া করবে। জি আন্টি, আমরা আসছি। ঈশান অভ্রকে কল করে সবটা বলে দেয়। অভ্র রেডি হয়ে বলে, এটা তুমি ঠিক করলে না আলিশা আঞ্জুম। আমি থাকতে তুমি অন্য কারো কিভাবে হও সেটা দেখি, আর এর শাস্তিও তোমাকে পেতে হবে। তুমি কিভাবে রাজি হলে অন্য কাউ, তুমি কিভাবে রাজি হলে অন্য আরেকজনের বউ হতে? এই তোমার ভালোবাসা, যেটা তুমি দুদিনে ভুলে গেলে। আমার ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরে নিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা করতে দিলে না। ভালো রূপ দেখেছ, কিন্তু এই আহিয়া নারায়ণ অভ্রর ঘৃণা আর ভয়ঙ্কর রূপ দেখনি। পাত্রী হিসেবে আলিশাকে দেখে মনে মনে ক্ষুব্ধ হলেন দিশা বেগম। তিনি ভেবে বসলেন আলিশা হয়তো আগে থেকেই মানাফকে ভালোবাসতো। এর জন্যই হুমায়রার সাথে আলিশার এত ভালো সম্পর্ক। দিশা বেগম আলিশার হাতে একটা বালা পরিয়ে দিলেন, মানে তার এক আকাশ অভিমান। তার পুরো পরিবার তাহলে আগেই জানতো পাত্রীকে। ভুল ধারণা পুষে মনের মধ্যে বিষ তৈরি করছে। শাফিন বলল, তাহলে ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। ছাদের রেলিং ঘেঁষে এই কড়া রোদে দাঁড়িয়ে আছে দুজনে। দুজনে চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আলিশা বলল, আমি এই বিয়ে করতে পারবো না। স্পেসিফিক কোন কারণ? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। আমি বলছি আমি বিয়ে করব না, মানে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সেটা আমাকে কেন বলছো? তোমার পরিবারের লোকদের বলো। তাদের বলতে পারলে নিশ্চয়ই আপনাকে বলতাম না। তাহলে আমাকে বলেও কোনো লাভ নেই, কারণ বিয়ে আমি তোমাকেই করব।
দেখুন, আপনি 2 বছরের বাচ্চা না, আপনি বায়না করবেন, জেদ করবেন, অ্যাডাল্ট পারসন তো, বোঝার চেষ্টা করুন আপনি। আমি বুঝতাম তুমি বিয়ে না করার কারণ দেখাতে পারে, কিন্তু এমন বিয়ে করব না, এমন কথা অনেক মেয়ে বিয়ের আগে বলে, পরে কিন্তু তারাই স্বামীভক্ত হয়ে যায়। দেখুন, আপনার কি মনে হয় আমি 4 বছরের বাচ্চা মেয়ে না ভেবে যা খুশি বলে দিয়েছি? নো, আমি যথেষ্ট ম্যাচিউর, আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন বিয়ে করতে চাচ্ছ না? এখন বিয়ে করবে না, পড়াশোনা করবে, এটাই তো না? এখন আমি আমার ক্যারিয়ার ফোকাস করতে চাই। ধরো আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব? কখনো না। তোমার লাইফ তোমার মতো গুছিয়ে নেবে, আমি তোমাকে ছাড়া হয়ে আগলে রাখবো। আমি এতটাও নাজুক নই যে আমার অন্য কারো ছায়া লাগবে। আমি নিজের সাথে নিজে ডিল করে নেব। সো নিচে যেয়ে আপনি বলবেন বিয়েটা আপনি করছেন না। আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই আমি এমন কিছু বলবো না। আপনার সমস্যা আপনি বলুন। সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের নিয়ম কিন্তু পরিবর্তন হয়নি। এখনো মেয়ের অমতে ইমোশনাল ড্রামা করে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। মেয়েদের কথা বা ইচ্ছে কোনোটার মূল্য কারো কাছে নেই, সেটা হোক আমার পরিবার কিংবা আপনার। শিক্ষিত পুরুষ মানুষ। তোমাকে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, তোমার শাড়ির রংটা কি? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? রেগে যাচ্ছ কেন? বলো কি রঙের শাড়ি? আপনার মাথায় কোনো সমস্যা আছে? কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন তো। তুমি কিসের ডাক্তার হবে? ধৈর্যের একটা লিমিট থাকে, আপনি তা ক্রস করে ফেলেছেন। বলেই আলিশার সামনের দিকে পা বাড়ায়। মানাফ আলিশার হাত ধরে। আলিশা থেমে যে অগ্নি দৃষ্টিতে মানাফের দিকে তাকায়। মানাফ আলিশার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না হচ্ছ। আজকে তোমার হাত তোমার অনুমতি ছাড়া স্পর্শ করছি, খুব তাড়াতাড়ি তুমি নিজে আমার হাত স্পর্শ করবে। আর হ্যাঁ, এই রঙের শাড়ি আর পরবে না, তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মানাফ নিচে চলে গেল। আলিশা দাঁড়িয়ে আছে। রোদের তাপ কমতে শুরু করেছে কেবলমাত্র। আলিশা শূন্যে দৃষ্টি রেখে বলে, আপনার জীবনে হয়তো কখনো ওই মুহূর্ত আসবে না মানব ভাই। মানাফ আবার ফিরে এসেছিল আলিশাকে সাথে নিয়ে একসাথে নিচে নামবে, তাই এসে আলিশার কথা শুনে বলে, জানো তোমার এই ভাইয়া ডাকার মানে ভবিষ্যতের ছাইয়া। আপনি আবার? চলো একসাথে নিচে যেতে হবে। একসাথে এসেছি, একসাথে না গেলে কেমন দেখা যায়। হাঁটুন, আমি আসছি। অভ্র কাছাকাছি এসে ঈশানকে কল কেটে দিতে বলল। ঈশান বলল, সেটা কি করা যায়? ওনারা এখনো বাসায়, আর একটু পর বের হবে। বের হলেই আমাকে বলবা। ওকে জিজাজি। কল কেটে অভ্র নিজের ফোন থেকে লাগাতার আলিশাকে কল করতে থাকে। সমস্যা কি আপনার? সেই কখন থেকে কল করেই যাচ্ছেন। ভদ্রতা কি বেঁচে খেয়েছেন? ও বেবি, ইউ আর সো কিউট। তুমি এত কিউট কেন বলো তো? একদম মিঠাই বাড়ির রসগোল্লা। আপনার সাথে রসালো কথা বলার মতো ফালতু সময় আমার একদম নেই। তুমি বাহিরে আসবে নাকি আমি তোমার ফুপ্পির বাসায় আসবো? আমিও আসবো না, আর আপনিও আসবেন না। কি বলো রেইনবো? একজনকে তো আসতেই হবে, হয় তুমি নয় আমি। সমস্যা কি আপনার? কেন পিছু পড়ে আছেন আমার? মন চাচ্ছে তাই। এত কথা বলার কি আছে? আমি আসছি, তোমার আসতে হবে না। ভুলেও না। তুমি কোথায় আছো বলো, আসছি আমি। মেহেদি মঠের সামনে, তাড়াতাড়ি আসো ডিয়ার। আলিশা ফোনটা বেডে ছুঁড়ে ফেলে, শাড়ি চেঞ্জ করে আসলো। দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেদিনের ঘটনা, অতীত। একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল আলিশারা, সেখানে অভ্র ছিল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হুট করে একদিন বিকেলে অভ্র কল করে বলে, রেইনবো, আজ বিকেলে দ্য লাস্ট মুন রিসোর্টে আসো তো, সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ বলো তো? আজকে তো কোনো বিশেষ ডে না। সারপ্রাইজ দিতে বিশেষ ডে লাগে? আর এত প্রশ্ন করছো কেন? আসতে বলেছি, আসবা। আচ্ছা, আসবো। ওকে বেবি ডল, লাভ ইউ। লাভ ইউ টু ডিয়ার ডক্টর। ঠিক সময় রেডি হয়ে বের হয়ে গেলে হুমায়রাকে সাথে নিতে চাইলেও অভ্র রাগ করবে এটা ভেবে নিল না। পার্পল কালারের শাড়ি আর হালকা সাজ, এতেই অপূর্ব লাগছে আলিশাকে। আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আলিশার রিসোর্টে আসতেই কয়েকজন স্টাফ আলিশার হাতে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে বলে, ম্যাম, দ্বিতীয় তলায় 425 নাম্বার রুম।
আলিশা এসে রুমের দরজা খুলতেই তার পুরো দুনিয়া ঘুরে গেল। পুরো রুমটা ফুলে ফুলে সজ্জিত, মনে হচ্ছে কোনো হানিমুন কাপলের জন্য স্পেশাল ডেকোরেট করা। রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে পিছু ফিরে এক কদম বাড়াতেই অভ্র আলিশাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। অভ্র আলিশার কোমরে আঘাত রেখে আলিশাকে একদম নিজের বাহুতে বন্দী করে নিল। আলিশা আর অভ্র দুজনে একদম কাছাকাছি। আলিশা কিছুক্ষণ সমস্যা নিয়ে নিম্নস্বরে বলল, অভ্র এসব কি? অভ্র এক হাত দিয়ে আলিশার গালে স্লাইড করতে করতে বলে, ভালোবাসা রেইনবো, আজকে আমার রঙে তোমাকে আরো রঙিন করে তুলবো। ভালোবাসি জান, আজকে কোনো না শুনবো না। আলিশা নিজের সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হওয়ায় অভ্র কিছুটা দূরে সরে পেছনে থাকা কাভার্ডের সাথে বাড়ি খায়। আলিশা রক্ত চক্ষু করে অভ্রের দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র, তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তোমার মনে হলো এমন সারপ্রাইজ দেখে নাচতে নাচতে আমি তোমার সাথে এসব করতে রাজি হয়ে যাব? আমি আলিশা, আমার বাবার গর্ব, মায়ের সম্মান আমি, আর আমি তাদের বিশ্বাস ভরসা নষ্ট করে এসব করব? অভ্র নিজেকে শান্ত রেখে বলে, আলিশা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। এখানে খারাপ কি? সেটাই অভ্র, তোমার চোখে এটা ভালো আর আমার চোখে এটা নোংরামি। তোমার যদি এতই চাহিদা থাকে তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করি, তারপর মিটিয়ে নাও তোমার সব চাহিদা। আমার নিজের সম্মান এভাবে কলুষিত আমি করতে পারবো না। কথাটা বলে আলিশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এই রুম থেকে বের হওয়ার জন্য একটা শর্ত আছে, হয়তো আমার কাছে আসবে, নয়তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। যে মেয়ে সামান্য বিশ্বাস করে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতে পারে না, তাকে ডাক্তার আহিয়া নানান অবসর চাই না। যে ছেলে একটা মেয়েকে সম্মান করতে পারে না তাকে আমি চাই না। মুখোমুখি বসে আছে আলিশা আর অভ্র। অভ্র বলল, দেখো, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি, এখন যা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে আবার শুরু করি। মুখে হাসি টেনে আলিশা বলে, ভুলে যাও বলাটা যত সহজ, ভুলে যাওয়া ততটা সহজ না। আমি কি করে ভুলে যাব সেই দিনের কথাটা? আপনি কি বিহেভ করেছিলেন দেখুন, মুভ অন করুন। আপনি আপনার পথে আর আমি আমার পথে, রাস্তা ভিন্ন। আমি তো ভিন্ন হতে দেব না ডিয়ার রেইনবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে। এই দেখুন আমার হাতে অন্যজনের দেওয়া অলংকার। অভ্র আলিশার হাতটা শক্ত করে চেপে ধরলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ হাতে আমার দেয়া অলংকার থাকবে, এক্ষুনি খুলে ফেলো এটা। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করার মানে কি? হাত ছাড়ো। তোমার খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। স্টপ, পাগলামি করা বন্ধ করো, ছাড়ো বলছি। অভ্র বালাটা খুলে ছুঁড়ে মারবে তার আগেই আলিশা বলে, বালাটা আমার মায়ের, সেটাকে অপমান করার অধিকার তোমার নেই মিস্টার অভ্র। অভ্র আলিশার হাতে বালাটা দিয়ে বলে, যা হয়েছে সব কিছুর জন্য সরি, আর কখনো এমন কিছু হবে না, প্লিজ ফিরে এসো। ফেরার সব পথ বন্ধ, আমি তোমার কাছে কিছুতেই ফিরবো না। ফিরতে তোমাকে হবেই, হয়তো তোমার ইচ্ছেতে, নয়তো জোর করে ফেরাবো। আলিশা রিক্সা ডেকে রিক্সায় উঠে বলে, মামা 10 নম্বর সেক্টর। অভ্র আলিশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, ভুল করেছি আমি, আর সে ভুলের শাস্তি আমি গ্রহণ করব, তবে তোমাকে হারিয়ে যেতে দেব না। মানাফরা বাসায় এসে দেখে নানান রকমের খাবারের ঘ্রাণ। মানাফ বলে, আম্মু, আমরা তো বাসায় ছিলাম না, তবে রান্না করেছে কে? সেলিনা বেগম বলে, হয়তো সোয়ানা এসেছে, ও ছাড়া আর কি। আমাদের পিচি এত বড় হয়ে গেছে, নিজের হাতে রান্নাও করতে পারে। সেলিনা বেগম কোনো কথা না বলে চলে গেলেন নিজের রুমে। মনির সাহেবও পিছু পিছু গেলেন। মানাফ বলল, আমাদের বাসার পরিবেশ আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা কথা বললাম, কেউ পাত্তাও দিল না। এবার তোর বউ এসে তোকে পাত্তা দিবে। সর সামনে থেকে, দেখি আমার কিউট আপি কি রান্না করছে। সত্যি সোহানা রান্না করেছে? তো তোকে কি আমি মিথ্যে বলছি? চলো আমি যাই, দেখি পিচিটা কত বড় হয়েছে। সুহানা অলিভ কালারের শাড়ি পরা, শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গৃহিণীর মতো রান্না করছে। চুলগুলো কাটা দিয়ে উঁচু করে বাঁধা, কোমর দৃশ্যমান। মানাফ চেয়ে সুহানার চুল খুলে দিল। হঠাৎ চুল খুলে যাওয়ায় সুহানা এদিকে ঘুরতে চাইলে সুহানার চুল এসে মানাফের মুখশ্রীতে বাড়ি খায়। মানাফ বলে, মেয়েরা কি চুলেও পারফিউম ব্যবহার করে? মানাফের কণ্ঠ শুনে সুহানা দ্রুত নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলে, আপনি? হায়, আমার পিচি এত বড় হয়ে গেছে। সত্যি তুই ওই
বাধা সোহানা তো? আমি সুহানা, ভদ্র শান্ত। জানা আছে কেমন বন্ধু। আমার ঠোঁটে কে যেন ক্লাস 3-তে থাকতে চুমু দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। এদিকে তাকা দেখি, এখন কতটা বড় হয়ে গেছিস। আমাকে দেখে আর কি হবে? যাকে দেখতে গেলে তাকে কেমন লাগলো? খুব ভালো, তবে বুঝলি সোহানা, মেয়েটা পুরো নাগামরিচ। সুহানার কথা গলায় আটকে গেল, কিছু বলতে চেয়েও থেমে গেল। হুমায়রা বলল, ভাইয়া তুমি যাও তো এখান থেকে, সরো। এই তোর কি সমস্যা? আর সোহা এদিকে তাকা, তোকে দেখে চলে যাব। আমাকে দেখতে হবে না, বললাম তো। বুঝছি। বলেই মানাফ সুহানার বাহুতে হাত রেখে সামনের দিকে ঘোরালো। সুহানা নিচের দিকে তাকিয়ে আছে। মানাফ বলে, মাশাআল্লাহ, তাতে তোর জন্য জামাই খুঁজতে হবে। মনে হচ্ছে নিজের বউকে দেখছো, তোমার লজ্জা লাগে না? আরেক বেটার বউকে এভাবে দেখছো? হুম হুম। তুই জানিস, ছোটবেলায় সোহানা আমাদের বাসায় আসলে ঘুরতো আর বলতো, আমি নাফা ভাইয়ের বউ, আমি নাফা ভাইয়ের বউ। সেই হিসেবে একবার দেখলাম। দেখেছো যখন, এবার আমাকে বকশিস দাও। কিসের বকশিস রে? দেখছি এটাও বেশি কোনো বকশিস দিতে পারবো না। আমি দেখছি এটাই তোর বকশিস। তোর ভাইকে বল আমাকে বকশিস দিতে। আমি কি এত সস্তা নাকি? হ্যাঁ, কেউ খালি হাতে আমাকে দেখবে? মানাফ এক হাতে সুহানার চোখ আটকে ধরে বলে, চল, তোকে বকশিস দেব। তোকে কি ফ্রিতে দেখা যায়? হুমায়রাও পিছু পিছু আসলো। মানাফের এক হাতে চোখ আটকে রেখে অপর হাত দিয়ে কভার থেকে একটা প্যাকেট বের করে বলে, এবার চোখ খোল। চোখ খুলে প্যাকেট দেখে বলে, এর মধ্যে কি? যা, যে খুলে দেখ। হুমায়রার রুমে এনে গিফট প্যাকেটগুলো খুলে অবাক হয়ে গেল দুজনেই। সুহানার চোখের কোণে অশ্রু টলমল করছে। সুহানা বলে, আচ্ছা, সত্যি কি মানাফ ভাই আমাকে ভালোবাসে না? যদি ভালো নাই বাসবে, তাহলে সেই ক্লাস 7-এ থাকতে বলেছিলাম আমার জন্য বারবি গাউন আর শু আনতে, আর সাথে সুন্দর একটা মাথার তাজ, সাথে আরো এত এত চকলেট। দেখ, যা যা বলেছি সব এনেছে, সব। তবুও দিন শেষে এই মানুষটা নাকি আমার হবে না। মন খারাপ করিস না, আমি নিজেও বুঝলাম না ভাইয়া হুট করে আলিশাকে কেন বিয়ে করার জন্য পাগল হলো। আলিশাকে? মানে আমাদের আলুকে? হুম। দেখলি তো, আবারও প্রমাণিত হলো পুরুষ মানুষ রূপের পূজারী। তুই কি দেখতে কম সুন্দর নাকি? আমার যে একগুণ হলেও আলিশা বেশি সুন্দর। কিন্তু আলিশার তো একটা রিলেশন ছিল। সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আলিশা রাজি হলো? ও তো রাজি না, কিন্তু ওর বাবা মা কেমন জানিস তো, জোর করে হলেও দিবে। থাক, আফসোস করে লাভ নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। পেছন থেকে মানাফ বলে, এইসব বলে তো হবে না, এত কষ্ট করে এনেছি, আমাকে পরে দেখা। মনে করে আনার জন্য ধন্যবাদ। আর কিছু বলবে? তার আগেই মানাফের ফোনটা বেজে উঠল। মানাফ মোবাইলের দিকে তাকিয়ে বলে, নাম্বার তুই দিয়েছিস? হুম, আলিশা চাইলো তাই দিয়েছে। এখন আসছি, এই ভালো কাজের জন্য তোকে তো ট্রিট দেব। সুহানা বলল, আলিশা কল করেছে। হুম, তাই তো মনে হচ্ছে। আমি বিয়ে করব না, কতবার বলছি, জোর করে বিয়ে কেন দিচ্ছ? নাহার বেগম বললেন, দেখো, তোমার হ্যাঁ বা নাতে কিছুই এসে যায় না। যা মানসম্মান নষ্ট করেছো, এবার আমরা যা করব তাই করতে হবে। কিসের মান সম্মান নষ্ট করেছি? আমি ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটার খেসারত আমি কেন দেব? তুমি আমাকে বোকা ভাবো? বৃষ্টির মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্যামেরা বন্দি করে বলো অ্যাক্সিডেন্ট? সে যাই হোক, আমি যা বলছি তাই হবে। এখন তর্ক না করে এখান থেকে যাও। আম্মু, আমার কথাটা তো শোনো। যা বলেছি তাই, যাও এখান থেকে। রুমে এসে হুমায়রা থেকে মাহনাফের নাম্বার নিয়ে কল করলো মানাফকে। ওপাশ থেকে রিসিভ হতেই আলিশা কর্কশ কণ্ঠে বলে, আপনাকে কি বলেছিলাম? কে আপনি? একদম নাটক করবেন না, আপনি ভালো করে বুঝতে পেরেছেন আমি কে। ও, মিস নাগামরিচ। তা হবু জামাইকে এত মিস করছিলেন বুঝি? আলিশা খট করে কলটা কেটে দিয়ে বলে, অসভ্য লোক। আলিশা ঈশানের রুমে এসে বলে, হৃদের বাসা কোথায়? চিটাগং। ওর নাম্বারটা দে তো। তোকে কেন দেবো? কারণ এখন এই মুহূর্তে তুই আমার সাথে পালাবি। মাথা ঠিক আছে তোর? কোন দুঃখে পালাবো?
কারণ বিয়েটা আমি করছি না। তাহলে শাবিন ভাইয়ের সাথে পালা। তোর সাথে পালাবো, চল তাড়াতাড়ি রেডি হ। রিল্যাক্স ডক্টর। আয়ান আনান অভ্র থাকতে আমি কেন? আমি এক্ষুনি জিজুকে কল করে বলছি তোকে নিয়ে যেতে। ওকে বিয়ে করার চেয়ে তোকে বিয়ে করা ভালো, তাই আমি তোকে বিয়ে করব। বোন আমার, তুই না ভালো, পাগলামি বন্ধ কর। বিয়ে আমি ভেঙে দেব, কথা দে। কথা দিচ্ছি। সুহানা ছাদের দোলনায় বসে আছে। এতক্ষণ হুমু সাথে ছিল, কিছুক্ষণ আগেই চলে গেল। বেবি পিঙ্ক কালারের থ্রি পিস পরা, চুলগুলো ছাড়া ওড়নাটা বেয়ে নিচে ঝুলছে। হালকা বাতাস পা দিয়ে দোলনা নাড়াচ্ছে। মৃদু গলায় গান ধরল, না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথায় বুকে। থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। যত চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে, তাই বুঝি মন তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। গান শেষ করার আগে কেউ একজন বলে ওঠে, মনে হচ্ছে খুব বড় সড়ো ছেঁকে খেয়েছিস। হঠাৎ মানাফের কণ্ঠ শুনে থেমে গেল সুহানা। অন্যদিকে তাকিয়ে বলে, সবার ভাগ্যে ছ্যাঁকা থাকে না, কিছু মানুষ জনম একা, এদেরকে না ছ্যাঁকা দেওয়ার জন্য কেউ আসে না। খুব কড়া কথা বললি তো, আমার ব্লগ কফির চেয়েও বেশ কড়া। তা কে সে ভাগ্যবান? তুমি? কি বললি, আবার বল। তোমাকে কেন বলবো, জানো না ভালোবাসা হলো একান্ত গোপন বিষয়, সেখানে কাউকে জায়গা দিতে নেই। তা পড়ালেখা করছিস নাকি ভালোবাসার ওপর পিএইচডি করেছিস? সেটা তোমাকে কেন বলবো, তোমার জেনে কোনো কাজ নেই। তুমি তোমার হবু বউদের চিন্তা করো। এখনো একটা করে পারলাম না, আর তুই বহু বছর বানিয়ে দিলি। তুমি কেন আসছো, যাও নিচে যাও। ওই যে ছোটবেলা তুই স্কুলে প্রতিষ্ঠানে একটা গান গিয়েছিলি, মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো রে। তো এটার সাথে তোমার ছাদে আসার কি কানেকশন? তুই এত মধুসূরে ডাকলি, তাই তোকে একলা চলাতে না দিয়ে আমি এসেই পড়লাম। আমি একলা চলা শিখে গেছি, তাই আপনাকে আমার কোনো প্রয়োজন নেই। বলেই দোলনা থেকে উঠে দাঁড়ালো। নিচে পড়ে থাকা ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে খোলা চুলগুলো হাত খোপা করে নিল। মেয়েদের খোলা এলোমেলো চলে কিন্তু মোহনীয় লাগে। ছি মানাফ ভাই, আপনার এত অধপতন কবে ঘটলো? কি বলতে চাইছিস? এক মেয়েকে বিয়ে করবেন আর আরেক মেয়ের সাথে ফ্লার্ট করবেন? সত্যি কথা বললো ফ্ল্যাট? আসলে না, পুরুষ মানুষের গোড়ার দোষ, মেয়ে দেখলে ফ্লার্ট করা শুরু। কথা শেষ করে লম্বা লম্বা পা ফেলে নিচে চলে আসলো। মানাফ বোকার মতো তাকিয়ে থেকে একা একাই বলে, যা বাবা বসো। সকালের ঝলমলে রোদ জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙলো আলিশার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি এসে পড়ায় মনোযোগ দিল। ক্লাস শুরু হতে এখনো 1.5 ঘন্টা সময় বাকি। পড়তে পড়তে অনুভব হলো খিদে পেয়েছে, কিন্তু পড়া ছেড়ে এখন ওঠা যাবে না, তাহলে মনোযোগ বিচ্ছিন্ন হবে। পড়ছিল এমন সময় খেয়াল করলো ওর চোখের সামনে একটা বাটার বন। দ্রুত সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল। এক বাইট নিয়ে বলল, সুইটু কফি কোথায়? অভ্র ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কতদিন পর সেই চির পরিচিত ডাক, সেই মধুমাখা কথা। অভ্র কফির মগটা সামনে বাড়িয়ে দিল। আলিশা কফির মগ নিয়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তুমি বানিয়েছো বরাবরের মতো, ইম্মি। অভ্র মৃদু হেসে বলে, হ্যাঁ এই জন্যই তো বলেছি বিয়ের পর মর্নিং কফি আমি বানাবো। অভ্রের কথা কানে যেতেই হুঁশ ফিরল আলিশার। কফির মগ রেখে দিয়ে বলে,
তুমি, না মানে আপনি? অভ্র আলিশার পাশে বসলো। আলিশার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি ভুল করেছি সেটা মানছি। আমি জেদ করেছি, ঝগড়া করেছি, বাজে ব্যবহার করেছি, কিন্তু সব শেষে যখন বুঝতে পারলাম এসবের শেষে তুমি নেই, তুমি দূরে সরে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ, বিশ্বাস করো আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলাম এসবের শেষে আমার তোমাকে চাই। কি থাকলো কি থাকলো না জানি না, ঝগড়া হোক বা না হোক, সব কিছুর পরে আমার তোমাকেই চাই। সেই মুহূর্ত থেকে আমি পাল্টে গেছি। আমার রেইনবোকে ছাড়া আমার চলবে না। আমি ভুলে গেছি। প্লিজ ফরগিভ মি, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আলিশা বাকরুদ্ধ। যে মানুষটার সামনে সরি বলতে চাইতো না, সে আজ নিজে এতটা অনুতপ্ত হচ্ছে। তার চোখে পানি দেখে বোঝা যাচ্ছে তার বলা প্রতিটা কথা সত্য। তার হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে তার মুখশ্রীতে। মনে মনে আলিশা বলছে, আমি তো এই অভ্রকেই দেখতে চেয়েছিলাম। নিজের অজান্তেই আলিশার চোখের কোণ ভিজে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই অভ্র নিজ হাতে সেটুকু মুছে দিল। তুমি কাঁদবে না আমার সামনে। কাঁদলে তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছা করে। এত কিউট আর ইনোসেন্ট লাগছে তোমাকে। আলিশা উঠে একটু ঠিক হয়ে বলে, আপনি কি ভেবেছেন এত তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করব? তাহলে আর কত ঘোরাবে বলো? আমি যুগ যুগ ঘুরতে রাজি, তবু শেষ পর্যন্ত আমার তোমাকেই চাই। আলিশা কিছু বলবে তার আগেই একজন বলে ওঠে, হায় মিস নাগামরিস। হুমায়রা একবার অভ্রের দিকে তাকালো, আরেকবার আলিশার দিকে, তারপর মুখ টিপে হাসতে লাগলো। আলিশা রেগে বলে, আপনার তো সাহস কম না, এখানেও চলে এসেছেন। এখন এখানে আর সেখানে কি? তুমি যেখানে আমিও সেখানে। অভ্রের দিকে তাকিয়ে বলে, কি বললে ভাই? হুমায়রা বলে, ভাইয়া ওনার নাম ডাক্তার আহিয়ান আন্নান অপ্র, আমাদের সিনিয়র। মানাফ হাত বাড়িয়ে বলে, হায়। অভ্র হাত মিলিয়ে বলে, আপনাকে তো চিনলাম না। আমি মিসেস নাগামরিস, না মিসেস আলিশার উঠবি আর হোমর ভাই। অভ্র বলল, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। বলেই চলে গেল। আলিশা বলল, এই আপনি কোন লেভেলের বেহায়া? হ্যাঁ, আমি বলছি আমি আপনাকে বিয়ে করব না, তারপরেও বেহায়ার মতো পিছনে পড়েই আছেন। আছি তো, আর রেগে গেলে দারুণ লাগে তোমাকে। আমি তো বলছি কোনো পছন্দের মানুষ থাকলে বলো, তাহলে ভেবে দেখবো। কিন্তু এমনি এমনি এত সুন্দরী রূপবতী ঘুরবতী মেয়েকে হাতছাড়া কেন করব? আপনার ফালতু কথা শোনার মতো সময় একদম নেই আমার। এই হুমো, ক্লাসে যাবি তো? তাড়াতাড়ি চল। কত দূরে যাবে? আমি ঠিক তোমাকে আমার বউ করেই করব। এটা সত্যি তোর ভাই? বিশ্বাস হয় না, এত চিপ। আমার নিজেরও হয় না। আমার ভাইয়াটা তোর প্রেমে না হয় কোনো অ্যাক্সিডেন্টে মাথা গেছে, তাই এমন ছেঁচড়া হয়ে দেশে ফিরেছে। ক্লাস করছিল আলিশা। অনেকদিন পর অশান্ত মনটা শান্ত হয়েছে। উত্তাল সমুদ্র যেমন হুট করে শান্ত হয়ে যায়, ঠিক সেভাবেই মানুষ যে বলে ভালোবাসায় ম্যাজিক আছে, কথাটা একদম সত্য। এত অভিযোগ, এত মন খারাপ, সব কেমন নিমেষেই শেষ। আলিশাকে মুচকি মুচকি হাসতে দেখে হুমায়রা বলে, কিরে, একটু মধুর কথায় গলে আইসক্রিম হয়ে গেলি নাকি আমার ভাইয়ের প্রেমে পড়লি? চুপ কর, স্যার রেগে যাবে। আলিশার কথা শেষ হওয়ার আগেই রোদ ক্লাসে ঢুকে বলল, আলিশা, অব্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলিশা বিস্মিত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। প্রফেসর আব্দুর রহমান বলেন, কি হচ্ছে কি ডক্টর রোদ? দেখছেন তো ক্লাস চলছে। স্যার, আলিশাকে ইমার্জেন্সি একটু দরকার ছিল। ক্লাস থেকে বের হয়ে আলিশা বলে, দেখুন রোদ ভাইয়া, এখন যদি বলেন মিথ্যে নাটক করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসেছেন, তাহলে কিন্তু। আলিশা, সত্যি গ্রেপ্তার হয়েছে অব্র। গতকাল রাতে ওর ওটি ছিল ডাক্তার রাহেনের সাথে, কিন্তু কিছু ত্রুটির কারণে রোগী মারা যায়, তাই রোগীর ফ্যামিলি কেস করেছে। আচ্ছা, এখন অভ্র কোথায়? মতিঝিল থানায়। হসপিটাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এখনোই কিছু বোঝা যাচ্ছে না, কারণ তারা আন্দোলন করছে। রোদকে সাথে নিয়ে থানায় পৌঁছালো আলিশা। সেখানে অভ্রের বাবা ডাক্তার আরাফাত আনান আগে থেকেই উপস্থিত ছিলেন। সে জামিনের ব্যবস্থা করেছে, সেই প্রক্রিয়া শেষ করছে। আলিশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অভ্রকে মুক্ত করা হলো। আলিশা সেটা দেখে থানা থেকে বের হয়ে যেতে নিল। এমন সময় অভ্র বলে, দাঁড়াও আলিশা, তার মানে কি
তুমি আমাকে ক্ষমা করেছো? আপনি বিপদে পড়েছেন তাই দেখতে এলাম। আমি যখন বিপদে পড়েছিলাম আপনি আমাকে সাপোর্ট করেছেন। আমি অকৃতজ্ঞ না। ডাক্তার আরাফাত সাহেব আলিশাকে উদ্দেশ্য করে বললেন, আলিশানজুম তোমার নাম? আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। তোমাদের কথা থাকলে পরে বলবে, এখন আপাতত কিছুদিন অভ্রকে নীরব থাকতে হবে, জানোই তো পরিস্থিতি। জি আসি আঙ্কেল। গুড গার্ল, এসো তবে আবার দেখা হবে। আলিশা বের হয়ে চলে আসলো। আরাফাত সাহেব আর অভ্র পাশেই গাড়িতে বসে আছেন। ড্রাইভার ড্রাইভ করছে। আরাফাত সাহেব বলল, ভুলটা কি সত্যি হয়েছে? ইয়েস অর নো? ইয়েস, তবে সেটা ডাক্তার রায়হানের জন্য হয়েছে। আমি বলেছিলাম এটা এইভাবে করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। সে আমাকে ওটিতেই ধমক দিয়ে বললেন, তুমি ভুলে যাবে না তুমি নতুন আর আমি তোমার সিনিয়র। ওটি আমি নতুন করছি না, এটা তোমার জন্য নতুন। এই কথাগুলো শুনেছো? এমন কজন আছে? 2 জন নার্স। আর মেয়েটাকে এখানে কে আসতে বলল? ও নিজেই এসেছে। মানাফ নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় হুমায়রা এসে বলে, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই কি বলবি, আর তুই যা বলতে এসেছিস সেটা আজকেই আমি জেনেছি। তাহলে তোমার কি মত এখন? জোর করে তো আর কিছু পাওয়া যায় না। আমার আলিশাটাকে ভালো লাগতো, এইটা সত্যি, কিন্তু তাই বলে তো আর জোর করব না। আমার এখন কারো পিছনে ঘোরার আর কাউকে ইমপ্রেস করার মতো সময় নেই। একটা ভালো মেয়ে দেখ বিয়ে করব। আচ্ছা একটা কথা বলো, যদি তোমাকে অপশন দেওয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে? কেমন অপশন? তুমি যাকে ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে, এই দুজন থেকে কাকে বেছে নেবে? প্রশ্নটা সঠিক, তাই তার উত্তর আরো জটিল। তবে এখান থেকে যাকে বেছে নেব আমার মনে হয় আমি ভালো থাকবো। তাহলে তুমি সোহানা আপ্পিকে বিয়ে করে নাও, সুখে থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে। তুই কি ওকালি করতে এসেছিস? বয়ে গেছে আমার, তোমার কপালে এত ভালো বউ নেই। হুমায়রা নিজের কথা শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তার মোবাইল ভাইব্রেশন হচ্ছে। দ্রুত মোবাইল নিয়ে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে আরাদ রাগী কণ্ঠে বলল, কতবার কল করেছি জানোই তো, এই সময় আমি কল করব? কি আশ্চর্য, রাগ করছো কেন তুমি? আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম। এবার গুনে গুনে 10 বার আই লাভ ইউ বলো। কি নিব্বাতের মতো শুরু করলা? এসব টিনেজারেরা করে। ভালোবাসা তো ভালোবাসাই, বলো এখন দ্রুত, নয়তো আমি বাসার নিচে চলে আসব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থামলে কেন? বলো আর 5 বার। এর পরেও বলতে বললে আমি বলবো আই হেট ইউ। জং বিল্লি, আর ভালো হলো না। ভালো হতে পারবো না। ভালো লাগলে অন্য কোথাও দেখতে পারো। খুব কথা শিখেছো, একবার পাই শুধু। হুমুর কথার মাঝেই সুহানা এসে বলে, আজ আমি তোর সাথে শুভ। হুমায়রা কল কেটে দিয়ে বলে, সমস্যা নেই, আর ভালো 2 ননদ ভাবি জমিয়ে আড্ডা দিব সারা রাত। আর ভাবি হওয়া, তোমার ভাই তো পছন্দ করে অন্য কাউকে। তাতে কি, ভাবি পছন্দই তো করে, ভালো তো আর বাসে না। পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না। বাদ দাও তো, তোমার কি খবর সেটা বলো। আমার আবার খবর? সন্ধ্যার পর থেকে হসপিটাল এরিয়ায় আন্দোলনকারী লোকের ভিড় বেড়েছে কয়েকগুণ। ডাক্তার রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু ডাক্তার অভ্রকে গ্রেপ্তার করার পরেও জামিনে কেন মুক্তি করা হলো সেটা নিয়েই উত্তাল। অভ্র টিভিতে সেই নিউজ দেখছিল, ইচ্ছে করছে টিভিটা ভেঙে ফেলতে। যেখানে তার কোনো দোষ নেই, সে কাজের শাস্তি আবার ক্যারিয়ারের হুমকির মুখে। কিছুক্ষণ টেনশন করে আলিশাকে কল করলো। কল করার সাথে সাথে রিসিভ। আলিশা আগে বলল, কি অবস্থা এখন? আর অবস্থা, মনে হচ্ছে আমার ক্যারিয়ার এখানেই শেষ। চিন্তা করো না, আমি বাবাকে বলবো তোমার কেসটা লড়তে। তোমার বাবা শুনবে তোমার কথা? কি শুনবে না, বাবা আজ রাতের ফ্লাইটে ঢাকা ফিরছে। আগামীকাল সুযোগ বুঝে বলবো। যদি শ্বশুর মশাই আমার কেস লড়ে তবে আমি জিতবই। শত হোক জামাইকে ন্যায় বিচার দিবেই। মানে আমি বুঝি না, এমন মুহূর্তে তোমার এমন কথা কি করে আসে? তুমি পাশে থাকলে সব মুহূর্তেই মধুর মনে হয়। এসব ফ্লার্ট পরেও করতে পারবে, আগে চিন্তা করো পরিস্থিতি কোন দিকে যায়। দেখলাম রোগীর স্বজনরা লাশ নিচ্ছে না,
তাদের একটাই কথা, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা লাশ গ্রহণ করবে না। দেখো, আমরা ছেলে মানুষ, আমাদের টেনশন তোমাদের চোখে পড়বে না, কারণ তোমরা টেনশনে কেঁদে ভাসিয়ে দিতে পারো, আমরা পারি না। আমার এত সাধনার ক্যারিয়ার হুমকির মুখে। আমি কি মানসিকভাবে ঠিক আছি, কিন্তু তবুও তোমাদের মতো টেনশন করতে পারি না। রিল্যাক্স, এত বড় বড় কথা বলতে হবে না। তোমার স্বাদের ক্যারিয়ার কেউ নষ্ট করতে পারবে না, আর ভুলটা যেহেতু তোমার নাম, সেখানে চিন্তা করতে হবে না। আচ্ছা, ওই নার্সদের নাম বলো তো, যারা ওই দিন তোমার সাথে ওটিতে ছিল। ইরাম আর রাত্রি। আমাদের আগে ওদের স্টেটমেন্ট নিতে হবে, এখন ওরাই ভরসা। তোমাকে এত ভাবতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি করব, তোমাকে বলতে হবে না। তুমি খেয়ে ঘুমাও, যা হবে দেখা যাবে। জানোই তো, সত্য কোনোদিনও চাপা থাকে না। আলিশা অভ্র একটা ক্যাফেতে পাশাপাশি বসে আছে। অভ্র আলিশার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছি তোমার এত জেদ কোথা থেকে আসলো। যেমন বাপ তার তেমন মেয়ে। কোর্টে বসে বলে কিনা এক চড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব। আরে এইভাবে না বললেই তো হতো, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তোমার কি বাজে বকবক করার স্বভাব যাবে না? আমার বাবা তো ঠিক কাজটাই করেছে। তুমি যদি হাফ মেন্টালের মতো বকবক করতেই থাকো, তাহলে রায় তোমার বিপক্ষেই যেত। আরে তোমার বাবা ভালোভাবে তো বলতে পারতো। বাবা সবার সাথে ভালোভাবে কথা বলে না, যে যেমন তার সাথে ঠিক সেভাবেই কথা বলে। আলিশা, এবার তাহলে আমার বাবাকে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা আর বলো না, আমি ভুল করেছি, এটার জন্য আমি অনুতপ্ত। আর বর্তমানে এই রুম ডেট কোনো ফ্যাক্ট না, অহরহ এমন হচ্ছে। বর্তমানে হত্যা, গুম, চুরি, ডাকাতিও অহরহ হচ্ছে, তাই বলে কি এটা অন্যায় না? যারা করছে তারা সবাই নির্দোষ। অন্যায় কাজ যতই অহরহ হোক, সেটা অন্যায়ই থাকবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আজ উঠি, তোমার কথাটা ভেবে দেখবো। ডিয়ার রেইনবো, কোনো ভাবিনি। শ্রাবণ মাসের আর 10 দিন বাকি, এই 10 দিনে বিয়েটা করে ফেলতে চাই। আপনি চাইলেই তো হবে না, আমি ভেবে বলবো। মানাফ ডায়েরির প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কেউ এত যত্ন করে ভালোবাসতে পারে, সুহানাকে না দেখলে বুঝতে পারতো না। আর সে কিনা হুট করে নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে চেয়ে এই নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করেছে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে অপেক্ষা করছে সুহানার জন্য। একটু পর সুহানা কফি আর কিছু হালকা নাস্তা নিয়ে এসে বলে, তাড়াতাড়ি খাও আর নিজের বাসায় চলে যাও। এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? মনে করো তাই। এবার তাড়াতাড়ি খেয়ে বিদায় হও দেখি। সর, তুই মাম্মিকে ডেকে বল, তার একমাত্র মেয়ে জামাই এসেছে, জামাই আদর ব্যবস্থা করতে। দেখো, বাজে না বকে আমার রুম থেকে যাও। তুমি রাগো যদি ফুল ঝরে যাবে, তুমি কাঁদো যদি হৃদয়ে মরে যাবে। এটা তুমি জানলে কি করে? তুমি আমার কৃষ্ণচূড়া, তুমি আমার পলাশ, তুমি আমার কাঠগোলাপ, তুমি আমার শিমুল, সব বসন্ত, সব রঙে তুমি আমার প্রিয়তমা। তুমি আমার শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, তুমি আমার শোকট ঠোঁট এক বড় সুখ। তুই আমাকে ভালোবাসিস, আগে কেন বললি না? তুমি বলার সুযোগ দিলে কই? এসেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। যাই হোক, বাদ দাও সেসব। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার তো তোকে বিয়ে করতে হবে, তোর সুন্দর সুন্দর ছন্দ পড়ার জন্য, শোনার জন্য। আপনি যাকে বিয়ে করতে চাইছেন সে একজন লেখিকা, আর আলিশার লেখার হাত দারুণ। মানে? আলিশা ফেসবুকে গল্প লিখে পোস্ট করে, ধারাবাহিক গল্প, অনুগল্প। বাদ দে আলিশা, মালিশা, আমার তুই হলেই চলবে। এখন ও রিজেক্ট করেছে তাই এসেছো? শোন, তুই আমাকে এত ভালোবাসিস, তাও আমাকে রিজেক্ট করেছে? নয়তো আমার মতো হাজব্যান্ড সে হ্যান্ডসাম ছেলেকে কেউ রিজেক্ট করে? আরে আমার হ্যান্ডসাম, অভ্র ভাইয়াকে দেখেছো? সে কত হ্যান্ডসাম। সোহারা, তুই আমার সামনে অন্য ছেলেকে হ্যান্ডসাম বলছিস? আমার সামনে অন্য মেয়েকে বিয়ের জন্য লাফালাফি করতে পারবে, আর আমি হ্যান্ডসাম বললেও দোষ? চারু বেগম এসে বলে, কি রে, তোরা কি কথা বলছিস? মামি নট, আজকে থেকে শাশুড়ি আম্মু। কি বলছিস মানাফ এসব? বাবা, এখন আর এসব হবে না, তোর বাবা কখনোই মানবে না। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। আসি আম্মু, খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে আসবো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজ বৃহস্পতিবার। আলিশা আর অভ্রের গায়ে হলুদ।
ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অভ্র আলিশাকে নিয়ে ছাদে আসলো। আলিশার গালে একটু হলুদ ছুঁইয়ে দিয়ে বলে, আমার লেখিকা আগামীকাল থেকে একদম আমার নিজস্ব। আলিশার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অভ্র আলিশার মুখ নিচের দিকে ঘুরিয়ে বলে, আর কখনো তোমাকে নিজের থেকে আলাদা করবো না আলিশা। আলিশা শুনেই আলিশা রেখে বলে, মিস্টার আনারস। আর তুমি মিসেস আনারস। হুমায়রা এসে বলে, তোদের প্রেম আগামীকাল থেকে শুরু করিস। এখন নিচে চল, রাত 2টো বাজে, বাসায় ফিরতে হবে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে এমন সময় আলিশা দেখে মানাফ আর সুহানা হাত ধরে দাঁড়িয়ে আছে। আলিশার সামনে এসে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর মানিয়েছে, কারণ নজর না লাগুক। মানাফ বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সুহানা হেসে বলে, ধন্যবাদ তোমাকে আমার মিস্টার হ্যান্ডসামকে রিজেক্ট করার জন্য। এভাবে কেন বলছো? অভ্র আমার জীবনে না থাকলে হয়তো রিজেক্ট করতাম না, কারণ সে সত্যি খুব ভালো মানুষ। সারা জীবন দুজনে এভাবেই থাকবো। নিজের বিয়ে শেষ কর, তারপর আমার আর হুমুর বিয়ে দাওয়াত একসাথেই পাবি। বিয়ে বাড়ির হইচই আনন্দে ভরপুর। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এই শব্দটা কানে যেতেই আলিশার বুকের ভেতর ধক করে উঠল। বিয়ে মানে একটা নতুন জীবন। বছর পুরনো প্রেমিকটাও স্বামী হিসেবে পারফেক্ট হয় না, আবার একদিনের পরিচিত মানুষটাও পারফেক্ট স্বামী হতে পারে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, মানিয়ে নেওয়া তো আর সহজ কথা নয়। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। আলিশাকে বিদায় দিয়ে সবাই যার যার বাসায় ফিরে আসলো। ফুলে ফুলে সজ্জিত একটা বেডে এক হাত ঘোমটা টেনে বসে আছে আলিশা। রজনীগন্ধা আর গোলাপের তীব্র ঘ্রাণ কেমন মাতাল করে তুলেছে পরিবেশ। অভ্রর রুমে ঢুকে দরজার লক করে গুটি গুটি পায়ে আলিশার কাছাকাছি এসে বসলো। নিজের হাতে আলিশার ঘোমটা সরিয়ে বলে, আসমানের চাঁদ আজ আমাকে হিংসে করে বলবে, তুই তো তোর ঘরের চাঁদকে রেখে আমার দিকে ফিরবি না। আমার চেয়ে তার রূপ যে মোহনীয়। আলিশা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। অভ্র আলিশার চোখে ফু দিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ আমাকে আরো মাতাল করে তুলছে ডিয়ার রেইনবো। আর শহর জুড়ে বৃষ্টি নামুক, সাক্ষী থাক শ্রাবণ, আমরা দুইজন মত্ত হই শ্রাবণ দিনের প্রেমে। বাইরে বৃষ্টির তীব্রতা, রুমের মধ্যে দুটি মানুষের ভালোবাসার তীব্রতার চেয়ে কম। অবশেষে একে অপরের রঙে রঙিন হলো দুজনে। সকালের মেঘ মিশ্রিত আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙে আলিশার। চোখ খুলে নিজেকে অভ্রের বাহুতে আবদ্ধ দেখে আলতো চুমু খায় অভ্রের চিবুকে। তারপর উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। নিজের চুলের পানি ইচ্ছে করে অভ্রের চোখে মুখে ছিটিয়ে দেয়। অভ্র রাগ নিয়ে চোখ খুললেও আলিশাকে এমন মোহনীয় রূপে দেখে সব রাগ ভুলে আলিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারা জীবন এভাবেই চেয়েছিলাম, আজ আমি পূর্ণ। আলিশা বলে, হালাল সব সময় সুখকর হয়। আমিও তোমাকে এভাবেই চেয়েছিলাম, আজ আমি সম্পূর্ণরূপে তোমার হলাম।